আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখো, অনেকদিন পরে আজকে আমরা বাংলা ক্লাস নিয়ে হাজির হলাম, বিশেষ করে বিইউপি এন্ড জিএসটি মানে গুচ্ছ আর সাস্ট, তিনটা বড় বড় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু এখনো বাদ আছে। এখনো হয়তো আমরা কি অনেকেই ফোন পেয়েছি, তোমাদের মধ্যে অনেকেই চান্স পেয়ে গেছে, আবার যারা চান্স পায় নাই, যারা চান্স পেয়ে গেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। যারা এখনো চান্স পাওনি তাদের জন্য দোয়া, মন থেকে দোয়া, তারা যেন অতি দ্রুত চান্স পেয়ে যাও। ওকে, আমরা অতি দ্রুতই শুরু করে দেবো ইনশাল্লাহ। কিন্তু একটা দেখো, বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, ওকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আমরা অতি দ্রুত প্রায় 100টি এমসিকিউ সলভ করব, যেটা বিইউপি এন্ড সাস্ট আর জিএসটি তে আসার মতো প্রশ্ন। ইনশাল্লাহ তোমরা পারবা, কিন্তু তোমরা একটু ধৈর্য ধরে কষ্ট করে দয়া করে, আমরা যেটুকু সময় থাকি দয়া করে থাকো ইনশাল্লাহ, এখান থেকে প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। ওকে, তাহলে তো তোমরা সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও ইনশাল্লাহ। এখান থেকে তোমরা কিন্তু কমন পাবা, এটুকু বিশ্বাস রেখো। আমরা অতি দ্রুত শুরু করে দেবো। আজকে আমরা 100টি এমসিকিউ সলভ করব, যেখান থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে পাবা ইনশাল্লাহ। বিইউপি এন্ড যারা জিএসটি তে পরীক্ষা দিবা, সাস্টে পরীক্ষা দিবা, তারা কিন্তু বিইউপি তারা কিন্তু কমন পাবা। ওকে, দেখো আমরা প্রথম প্রশ্ন চলে যাব, দেখো তার আগে একটু সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। হ্যাঁ, সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাও, সবাই দ্রুত অ্যাড হয়ে যাবা। আমরা সবাই দেখো আজকে কি করব, প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ, যেখান থেকে কিন্তু পরীক্ষাতে আসবে। অনেকদিন পর ক্লাস, শীতের দিনে সবাই তো জমে গেছো জানি, তবুও এখন অ্যাডমিশন টাইম, জমে গেলে হবে না। তোমরা কি ধৈর্য ধরে কষ্ট করে দয়া করে ক্লাসটা করো, আর অতি দ্রুত ক্লাসটা শেয়ার করে যাও যদি ভালো লাগে। ওকে ভাইয়া, দেখো প্রথম প্রশ্ন চলে যাব, সোনার তরী কাব্যগ্রন্থ কার রচয়িতা। এখন আমরা কিন্তু সবসময় প্রথম প্রশ্ন সহজ দিয়ে শুরু করি, কিন্তু অনেক সময় কিন্তু আমরা প্রথম প্রশ্ন অনেক কঠিন দিয়ে শুরু করি। যেমন আজকের প্রশ্নটা, প্রথম প্রশ্ন অনেক সহজ, ইজি একটা প্রশ্ন, সোনার তরী কাব্যগ্রন্থ কার রচনা। এখন দেখো, এটা কি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি জীবনানন্দ দাশ, নাকি কাজী নজরুল ইসলাম, নাকি মাইকেল মধুসূদন দত্ত? তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে ভাইয়া, সবাই তাহলে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা প্রথম প্রশ্নের অ্যান্সার, সোনার তরী কাব্যগ্রন্থ। ওকে, সোনার তরী কিন্তু একটা কাব্যগ্রন্থ, যে কাব্যগ্রন্থের জন্য কিন্তু কি ভাইয়া 1900 কত সালে সোনার তরী কাব্যগ্রন্থ প্রকাশ হয়? সোনার তরী কাব্যগ্রন্থ কিন্তু প্রকাশ হয় কত সালে বলো? 1900 কত সালে, একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে, যে সোনার তরী কিন্তু একজন লেখকের লেখা, সেই লেখক কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে কি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওকে ভাই, সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কিন্তু প্রকাশ হয়েছিল অর্থাৎ কত সালে? 1910 সালে। এখন দেখো বলা হয়েছে সোনার তরী কাব্যগ্রন্থের কথা, সোনার তরী কাব্যগ্রন্থ কোন কবির রচনা বা কোন কবির কাব্যগ্রন্থ, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। ওকে, চামিলি লিখেছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাহলে সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাও, আর এখনো যারা বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ না, তারা একটু সবাই দ্রুত, আজকে আমরা অনেক জানা প্রশ্ন সলভ করব, বিশেষ করে এখান থেকে কিন্তু পরীক্ষাতে আসবে। ওকে, তাহলে সবাই দেখো, সোনার তরী কাব্যগ্রন্থিকা রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, সবাই একটু লিখে দাও রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। ওকে, চামিলি লিখেছেন এ নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর। যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে, 1800 কত সালে ভাই? 61 সালে কিন্তু জন্মগ্রহণ করেন। ওকে, আর দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 1941 সালে মৃত্যুবরণ করেন। দেখো 7 তারিখেই তিনি কিন্তু জন্মগ্রহণ করেন, আবার কিন্তু 7 তারিখেই তিনি মৃত্যুবরণ করেন। যদিও 7 তারিখে তিনি কিন্তু মে আর হলো জুলাই, মনে রাখবা, মে 2 মাস এলোমেলো জন্ম মৃত্যু। আর এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কাব্যগ্রন্থ, ছোট গল্প, উপন্যাস, সাহিত্য সবকিছু রচনা করেন। তার মধ্যে একটি কিন্তু বিখ্যাত, সেটা হলো গীতাঞ্জলি। আর এই যে সোনার তরী তোমাদের কবিতা, সেই সোনার তরী কবিতা কিন্তু সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ওকে ভাই, মনে রাখবা। তাহলে সোনার তরী কাব্যগ্রন্থ থেকে কিন্তু তরী কবিতাটা নেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, সোনার তরী কবিতাটি কোন সময়ের? যদি প্রশ্ন এসে যায় সোনার তরী কাব্যগ্রন্থ বা সোনার তরী কবিতাটি কোন সময়ের, তাহলে মনে রাখবে কোন সময় ভাইয়া? সকাল, এটা সকাল বেলার চিত্র। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। তাহলে প্রথম অ্যান্সার ছিল, দেখো জামিল লিখেছেন ক নম্বর, শাহিন লিখেছেন ক নম্বর, সোনাউল্লাহ লিখেছেন ক নম্বর। ওকে, তাহলে জীবনানন্দ দাশ, দেখো সোনার তরী কাব্যগ্রন্থ তাহলে কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সবাই একটু লিখে দাও রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো সোনার তরীর পাশাপাশি আমরা জীবনানন্দ দাশের মায়ের ছিলেন কিন্তু একজন কবি, তার নাম ছিলেন কিন্তু কুসুম কুমারী দাস। দেখো জীবনানন্দ দাশ কত সালে, 1900 কত সালে ভাইয়া? 1900 কত সালে জন্মগ্রহণ করেন? 24 সালে সরি 1899 সালে জন্মগ্রহণ করেন। ওকে ভাইয়া, 1800 কত সালে? 99 সালে জন্মগ্রহণ করেন। এন্ড 1900 কত সালে ভাইয়া? 1954 সালে মৃত্যুবরণ করেন। তিনি কিন্তু ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ওকে ভাইয়া, ট্রাম দুর্ঘটনা করেন 14 তারিখে। তাহলে 14 অক্টোবর তিনি ট্রাম দুর্ঘটনা করেন এবং 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আসে। ওকে ভাইয়া,
এই প্রশ্নটা কিন্তু আসে, তাহলে এই প্রশ্ন মনে রাখবা। দেখো কাজী নজরুল ইসলাম যদি কথা বলি, কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? ওকে ভাইয়া, কাজী নজরুল ইসলাম, তাহলে কিন্তু কাজী নজরুল ইসলাম কত সালে, 1900 কত সালে, 1999 সালে, সরি 1899 সালে জন্মগ্রহণ করেন। ওকে, তাহলে মনে রাখবা কত সালে, 1899 সালে জন্মগ্রহণ করেন। ওকে, আবার দেখো এই কাজী নজরুল ইসলাম কিন্তু 1900 কত সালে, 76 সালে মৃত্যুবরণ করেন। এখন দেখো মাইকেল মধুসূদন যদি বলি ভাইয়া, মাইকেল মধুসূদন দত্ত কত সালে, 1800 কত সালে, 24 সালে জন্মগ্রহণ করেন। ওকে, দেখো এই যে আমরা কিন্তু এমন ভাবে কি করব, সব কবির জন্ম সাল মৃত্যু সাল দয়া করে মুখস্থ করে নেব। ওকে, প্রভাত, প্রভাত না সকাল, ওকে সকাল, প্রভাত হবে না, সকালবেলার চিত্র। ওকে, এই জিনিসটা কিন্তু আমরা কি করব, দয়া করে একটু মনে রাখবো সবাই। তাহলে দেখো পড়ানো এইগুলো যদি তোমরা মুখস্থ করে নাও তাহলে ইনশাআল্লাহ পারবা। প্রথম প্রশ্ন রাইট অ্যান্সার ছিল হলো সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দেখো সময় পত্রিকার সম্পাদক কে ছিলেন? আবু ফজল, আহমদ ছাফা, দেখো মোহাম্মদ নাসির উদ্দিন নাকি সৈয়দ শামসুর রহমান। একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া, সবাই দ্রুত। 2 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। 2 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। দেখো 2 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? দেখো সময় পত্রিকার সম্পাদক কে ছিলেন? সময় পত্রিকা আবু ফজল নাকি আহমদ ছাপা নাকি মোহাম্মদ নাসির উদ্দিন নাকি সৈয়দ শামসুল হক। সময় পত্রিকার সম্পাদক কে ছিলেন সবাই একটু জানিয়ে দাও। 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে? হ্যাঁ সবাই একটু জানিয়ে দেই আমরা। সময় পত্রিকা আহমেদ ছাফা নাকি কি সোনার তরী? হ্যাঁ, সময় পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রশ্নটা কিন্তু কোথায়, জিএসটি। ওকে ভাই, জিএসটি বা সাস্ট। ওকে ভাই, সাস্টে কিন্তু আসতে পারে প্রশ্নটা। দেখো 2 নম্বর কি আবুল ফজল নাকি আহমেদ সাফা নাকি মোহাম্মদ নাসির উদ্দিন? সবাই একটু সবাই সবাই একটু জানিয়ে দাও ভাইয়া, সবার কাছে জানতে চাচ্ছি, সবাই একটু জানিয়ে দিবা। ওকে, শাহিন লিখেছেন 2 এর 1, জামিলি লিখেছেন 2 এর 1, আফিয়া লিখেছেন 2 এর 1। তারপরে দেখো আমিনা দেখছে 2 এর 1, চামিলি আবার 2 এর 7, তারপরে সন্দীপ দার লিখেছেন 2 এর 1, আবার চামিলি লিখেছেন 2 এর 1। ওকে, দেখো সবাই একটু ভালোভাবে অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া। 2 এর কি হবে অ্যান্সার সবাই একটু জানিয়ে দাও। দেখো সময় পত্রিকার সম্পাদক কে ছিলেন? আহমেদ ছাফা নাকি আবুল ফজল নাকি মোহাম্মদ নাসির উদ্দিন নাকি সৈয়দ শামসুল হক? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, আবুল ফজল, সামিলি লিখেছেন আবুল ফজল। সবাই একটু জানিয়ে দাও সময় পত্রিকার সম্পাদক কে ছিলেন। সবাই একটু দ্রুত জানিয়ে দিবা তোমাদের কমেন্টের অপেক্ষায়। প্রথম আমরা একটু টাইম নিচ্ছি, আশা করি তারপরে অতি দ্রুত আমরা চলে যাবো। ওকে ভাইয়া, সময় পত্রিকার সম্পাদক কে ছিলেন সবাই একটু জানিয়ে দাও। সবাই একটু জানিয়ে দাও ভাইয়া, সময় পত্রিকার সম্পাদক কে ছিলেন? সবাই সবাই একটু জানিয়ে দাও ভাইয়া, সবাই। সময় পত্রিকার সম্পাদক কে ছিলেন সবাই একটু জানিয়ে দাও। সময় পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো সবাই সবাই কিন্তু লিখেছে প্রেমহীন কাব্য লিখেছেন আবু ফজল। তারপরে দেখো সবাই কিন্তু লিখছে আবু ফজল, তাহলে সবাই একটু লিখে দাও। ফাতিমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। 2 এর ক আহমেদ হকিম, তাহলে 2 এর ক সবাই লিখে দাও। আহমেদ ছাপা। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দেয় 2 এর ক। ওকে, 3 নম্বর দেখো বিদ্রোহী কবি প্রথম কোন পত্রিকা প্রকাশ হয়েছিল? এখন বিদ্রোহী কবি কিন্তু আমরা জানি যে বিদ্রোহী কবি হলো কাজী নজরুল ইসলাম। ওকে ভাই, তিনি কিন্তু সবসময় বিদ্রোহমূলক কি কবিতা লিখেছেন। তার বিদ্রোহী কবির কিন্তু নিষিদ্ধ গ্রন্থ কয়টি ভাইয়া? বিদ্রোহী কবির কিন্তু নিষিদ্ধ গ্রন্থ হলো কি 5টি। বিদ্রোহী কবির নিষিদ্ধ গ্রন্থ কয়টি? কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ কিন্তু 5টি, মনে রাখবা। ওকে ভাইয়া, তারপরে কাজী নজরুল ইসলাম কিন্তু ওই যে কি রাখবা, যদি কাব্যগ্রন্থ আসে কি ভাইয়া, কাব্যগ্রন্থ কয়টি? তাহলে কি কি দেখবা, বিখ্যাত কাব্যগ্রন্থ কয়টি যদি আসে কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ? ভাইয়া কোশ্চেন এত টাইম, আচ্ছা এক কোশ্চেনে এত টাইম নেবো না ভাইয়া। দেখো দেখো বিদ্রোহী কবিতার প্রথম কোন পত্রিকায় প্রকাশ হয়? সবাই একটু দ্রুত জানিয়ে দাও ভাইয়া। বিদ্রোহী কবিতায় প্রথম প্রকাশ হয় কোন পত্রিকায়? নবযুগ, ধূমকেতু, সময় নাকি মুসলিম সাহিত্য পত্রিকায়? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, তাহলে সবাই দেখো এই যে টাইম নেবো না ভাইয়া, আস্তে আস্তে আমরা কি হবো একটু দ্রুত সলভ করবো। 3 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি? নবদূত। ওকে, সবাই সবাই একটু লিখে দাও নবদূত। বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় কত সালে, কোন পত্রিকায়? নবদূত পত্রিকায়। বিদ্রোহী কবি কিন্তু কাজী নজরুল ইসলাম, যে কাজী নজরুল ইসলাম কিন্তু কি অগ্নিবীণা বিষের বাসী নয়, নো, এটা কিন্তু জসিমউদ্দিনের অগ্নিবীণা বিষের বাসী, মনে রাখবা। কাজী নজরুল ইসলাম কি, কাজী নজরুল ইসলাম কাব্যগ্রন্থ কি কি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। দেখো 3 নম্বর প্রশ্ন তারা কি? নবদূত। সবাই একটু লিখে দেয় 3 এর 1। ওকে ভাই, সবাই একটু লিখে দাও 3 এর 1। সবাই সবার কাছে দেখতে চাচ্ছি, সবাই লিখে দাও একটু 3 এর 1 সবার কাছে, সবাই একটু লিখে দাও 3 এর 1। 4 নম্বর দেখো অপরাজয়ের বাংলা ভাস্কর্য কার স্মৃতি? সুন্দর, এই প্রশ্নটা কিন্তু বিইউপিতে হতে পারে। ওকে ভাইয়া, বিইউপিতে কিন্তু আসতে পারে। অপরাজয়ের বাংলা ভাস্কর্য কার স্মৃতি? এটা কি দেখো নভেরা আহমেদ, আব্দুল্লাহ খালেদ
কামরুল হাসান নাকি হাশিম খান? সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাইয়া 3 নম্বর সবাই, সরি 4 নম্বর সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। 4 সবাই। দেখো অপরাজয়ের বাংলা একজন ব্যক্তিকে কেন্দ্র করে কিন্তু তৈরি করা। ওকে, অপরাজয়ের বাংলা যেটা কোথায়, কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত একটু বলতে পারলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। অপরাজয়ের বাংলা এটা কি নভেরা আহমেদ নাকি আব্দুল্লাহ খালেক নাকি কামরুল হাসান নাকি হাশিম খান? সবাই প্রথম ঠিক ছিল, প্রথমে ঠিক ছিল। ওকে, প্রথমে ঠিক ছিল, সুন্দর। দেখো ওকে, দেখো তাহলে একটু জানিয়ে দাও ভাইয়া। দেখো অপরাজয়ের বাংলা ভাস্কর্য কার স্মৃতি বা কার জন্য সৃষ্টি করা হয়েছে? ওকে ভাই, সবাই তাহলে একটু জানিয়ে দাও। সবাই কার জন্য, সবাই একটু দেখো, সবাই একটু লিখে দাও হলো নভেলা আহমেদ। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু লিখে দাও এ নম্বর। সবাই একটু, সবার কমেন্ট একটু দেখতে চাই এ নম্বর, সবার কমেন্ট একটু দেখতে চাই এ নম্বর। ওকে, সানিউল লিখেছেন নভেলা আহমেদ। ওকে সুন্দর ভাইয়া, তাহলে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও নভেলা আহমেদ। দেখো অপরিচয়ের বাংলা তাকে নভেলা আহমেদের চিঠি কিন্তু ধারণ করে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা মনে রাখবেন। চামিলি লিখেছেন এ নম্বর, শাহিন লিখেছেন এ নম্বর। ওকে, আবার চামিলি লিখেছেন এ নম্বর, সবাই একটু লিখে দাও এ নম্বর। ওকে ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটি, সুন্দর। অপরিচয়ের বাংলা ঢাকা ইউনিভার্সিটি অবস্থিত, আসতে পারে কিন্তু। তাহলে প্রশ্নটা আমরা মনে রাখবো। আজকে আমরা কি বললাম, আজকে আমরা যেখান থেকে প্রশ্ন হয় তোমাদের মধ্যে কিন্তু আমি আমি সব মিলে 50 জনের মতো ফোন পেয়েছি, সব মিলে, অর্থাৎ যেখানে যেখানে পড়াই সব মিলে 50 জনের মতো ফোন পেয়েছি, তারা চান্স পেয়েছে। ইনশাল্লাহ তোমরা সামনে চান্স পাবা, দোয়া করি সবার জন্য। আর যারা চান্স পেয়েছো তাদের কি অভিনন্দন জানাচ্ছি চান্স পাওয়ার জন্য। তোমরা সামনে ভালো কিছু করো। ওকে ভাইয়া, জাহাঙ্গীরনগরে যারা চান্স পেয়েছে তারা অতি দ্রুত আমাদের সাথে দেখা করো। ওকে, তাহলে যাও অপরাজয়ের বাংলা ভাস্কর্য, তোমাদের এই অনলাইন ব্যাচ থেকেও কিন্তু 7 জন চান্স পেয়েছে। ওকে ভাইয়া, 7 জনের ফোন এখন পর্যন্ত পেয়েছি, 7 জন কিন্তু চান্স পেয়েছে, তারা আমাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ। দেখো তাহলে কি 4 নম্বর কি হবে ভাইয়া, নভেরা আহমেদ। 5 নম্বর চলে যাই। দেখো 5 নম্বর, দেখো আমার সোনার বাংলা রচনা কোন বছর থেকে শুরু হয় বা লেখা হয়? ওকে, আমার সোনার বাংলা লিখেছেন কে? আমি কিন্তু জানি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমার সোনার বাংলা কি, এটা কিন্তু একটা কি ভাইয়া গান নাকি? এটা কি একটা, এটা কিন্তু একটা গান, আমার সোনার বাংলা। ওকে, সেই আমার সোনার বাংলা লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুর। ওকে ভাইয়া, রবি ঠাকুর, মনে রাখবা কি, রবি ঠাকুর। এখন দেখো আমার সোনার বাংলা রচনা কোন বছর লেখা হয়? এখন নির্দিষ্ট একটা বছর তো লেখা হয়। রবি ঠাকুর কি জন্মগ্রহণ যদিও করেছিলেন কত সালে? 1861 সালে, কিন্তু মৃত্যুবরণ করেছিল কিন্তু কত সালে? 1941 সালে। এখন দেখো এই সাল কয়টা, সবই কিন্তু 1961 থেকে 1941 মধ্যেই, অর্থাৎ আচ্ছা ক্লাস নেব হয়তো 1 ঘন্টা, 1 ঘন্টা ক্লাস নেবো। ওকে ভাই, 1 ঘন্টা ক্লাস নেবো। দেখো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমার সোনার বাংলা কি গানটি রচনা করেছিলেন কত সালে? বঙ্গভঙ্গকে কেন্দ্র করে, মনে রাখবা বঙ্গভঙ্গ অর্থাৎ দেশ ভাগ হওয়ার সময় তিনি কিন্তু লিখেছিলেন কত সালে? 1905 সালে, মনে রাখবা 1905 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 1905 সালে কি করেছিলেন? আমার সোনার বাংলা কি রচনা করেছিলেন, অর্থাৎ এটা কিন্তু গান, মনে রাখবা গান রচনা করেছিলেন। তাহলে সবাই 1911 সালে হবে না ভাইয়া, তাহলে 1900 কয় সালে হবে? 1905 সালে। ওকে, সবাই একটু লিখে দাও 1905 সালে, সবাই একটু লিখে দাও 1905 সালে। সবাই একটু লিখে দাও 1905 সালে। তাহজিবা লিখেছেন এ নম্বর, আফিয়া লিখেছেন এ নম্বর, তারপরে মির্জা লিখেছেন 1905 সালে। ওকে সুন্দর। তারপর দেখো ফাতিমা লিখেছেন 1911 সালে। নো, বঙ্গভঙ্গ রদ 11 সালে হয়, হলো বঙ্গভঙ্গ রদ করা হয়, কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গের সময় কিন্তু বঙ্গকে কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু কি, কাজী নজরুল ইসলাম নয় সরি, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কি লিখেছিলেন? আমার সোনার বাংলা গানটি লিখেছিলেন। ওকে, 6 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো বিন্দু বিসর্গ। ওকে, বিন্দু বিসর্গ কোন সাহিত্য রূপ? এটা কি কবিতা? অর্থাৎ বলতে পারো বিন্দু বিসর্গ এটা কি কবিতা, নাকি এটা কি নাটক, নাকি গদ্য, নাকি উপন্যাস? সবাই সবাই একটু দ্রুত জানিয়ে দাও। ওকে ভাই, 6 নম্বর সবাই একটু দ্রুত জানিয়ে দাও। 6 নম্বর কি হবে? সবাই একটু দ্রুত জানিয়ে দাও। 6 নম্বর কি হবে? সবাই একটু জানিয়ে দাও। দেখো বিন্দু বিসর্গ এটা কি? এটা কিন্তু ভাইয়া মনে রাখবা গদ্য ছন্দ রচিত। ওকে, গদ্য, এটা কি ভাইয়া? গদ্য। তাহলে সবাই একটু লিখে দাও গ নম্বর, বিন্দু বিসর্গ। মনে রাখবা এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। হ্যাঁ, রদ হয়, বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। ওকে, মনে রাখবা। তাহলে দেখো বিন্দু বিসর্গ কি ভাইয়া? এটা একটা কিন্তু গদ্য ছন্দে রচিত, গদ্য ছন্দে রচনা করা হয় বিন্দু বিসর্গ। ওকে, তাহলে মনে রাখবা, সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, 6 নম্বর সবাই একটু লিখে দাও গ নম্বর, বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেওয়া হলে এটি রচনা হতে। হ্যাঁ সুন্দর সুন্দর, আফিয়া লিখেছেন সুন্দর। তাহলে সবাই একটু লিখে দাও। দেখো সবাই একটু লিখে দাও ভাইয়া, গদ্য ছন্দে রচিত বিন্দু বিসর্গ কি ভাইয়া? এটা গদ্য, এটা কিন্তু পদ্য, কবিতা বা উপন্যাস নয়, এটা কিন্তু কি ভাইয়া? এটা একটা গদ্য। এই প্রশ্ন কিন্তু কোথায় ভাইয়া? জিএসটি তে কিন্তু আসতে পারে। 6 নম্বর লিখে দাও সবাই একটু গদ্য। সামিলি লিখেছেন সি নম্বর, ধার, তারপরে হলো সুচিদার লিখেছেন সি নম্বর, তারপরে হলো মির
মার্জিয়া লিখেছেন সি নম্বর, তো মায়া লিখেছেন গদ্য। ওকে, এটা সুলতানা লিখছেন আমি জানি না। সিদ্ধান্ত নেওয়া হয় 5 সালে গদ্য ছন্দ। ওকে, সবাই দেখো, সবাই কিন্তু তোমরা লিখছো, সবাই একটু লিখে দাও ভাইয়া। কারণ তোমরা যদি শোনো, তোমরা যদি একটা কমেন্ট করো, আসলে এই কমেন্টটা কিন্তু আমরা নাই চোখে পড়তে পারে, কারণ শত শত কমেন্ট আসে। সেই জন্য কি করবো, আমি বলি সব সময় কমেন্ট করতে 1 সেকেন্ডও টাইম লাগে না। একজন মনে যদি 2টা কমেন্ট করো, তাহলে আমার জন্য সুবিধা হয়, তোমাদের নাম পড়ার সুবিধা হয়। ওকে ভাইয়া, আশা লিখেছেন সি নম্বর, অর্পিতা লিখেছেন সি নম্বর। ওকে ভাইয়া, আহমদুল হক লিখেছেন সি নম্বর, মুক্তি রানী লিখেছেন সি নম্বর, এই যে সুন্দর রানা লিখেছেন সি নম্বর। ওকে ভাই, তা দেখো 6 নম্বর কি হবে, সি নম্বর গদ্য ছন্দ। নকশিকাতার মাঠ কোন ধরনের সাহিত্য? এখন নকশিকাতার মাঠ সুজন বাঁধিয়া ঘাট, এটা কিন্তু জসিমউদ্দিনের লেখা। ওকে ভাই, নকশিকাতার এটা কিন্তু কি জসিমউদ্দিনের লেখা, যদিও কি এটা দেখো মহাকাব্য, উপন্যাস, নাকি কাব্যগীতি, নাকি পল্লিকাতা। একটু সবাই একটু রাইট অ্যান্সারটা জানিয়ে দাও ভাইয়া। 7 নম্বর রাইট অ্যান্সার কি হবে, দ্রুত জানিয়ে দাও সবাই। ওকে ভাইয়া, নকশিকাতার মাঠ সুজন বাঁধিয়া ঘাট, যদিও এটা কিন্তু গল্প গ্রন্থ, কার, জসিমউদ্দিনের গল্প গ্রন্থ। যে জসিমউদ্দিন কিন্তু কত হয় 1903 সালে জন্মগ্রহণ করেছিলেন, আবার কিন্তু 1976 সালে মৃত্যুবরণ করেছিলেন। ওকে ভাইয়া, মনে রাখবা এগুলো সব কিছু কিন্তু মনে রাখার বিষয়। দেখো তাহলে সবাই একটু মনে রাখবা ভাইয়া, নকশিকাতার মাঠ কোন ধরনের সাহিত্য? এটা কি মহাকাব্য? নো। এটা কি উপন্যাস? নো। এটা কি পল্লী কাব্য? নো। ওকে ভাইয়া, জসিমউদ্দিন ছিলেন কিন্তু পল্লী কবি, কিন্তু তিনি কিন্তু কাব্যগীতি রচনা করেছিলেন। ওকে, এই প্রশ্নটা সবাই একটু মনে রাখবা। আচ্ছা ভাই, বেশি সময় হচ্ছে, বেশি সময় নেব না ভাইয়া। দেখো তাহলে কি হবে, দেখো কাব্যগীতি, সবাই একটু মনে রাখবা। নকশিকাতার মাঠ এটা কোন ধরনের সাহিত্য? কাব্যগীতি। সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও সি নম্বর, সবাই এটা সবাই একটু লিখে দাও। 7 নম্বর সি, সবাই একটু 7 নম্বর সি লিখে দাও। কাব্যগীতি, নকশিকাতার মাঠ এটা কি ভাইয়া? কাব্যগীতি। প্রশ্ন কিন্তু হতে পারে, এই প্রশ্ন কিন্তু বিইউপি বা জিএসটি বা সাস্টে আসতে পারে। নকশিকাতার মাঠ এটা কোন ধরনের কাব্যগ্রন্থ, কোন ধরনের কি, এটা কোন ধরনের লেখা? তাহলে মনে রাখবা কাব্যগীতি, এটা কিন্তু কাব্যগীতি। ওকে ভাইয়া, মনে রাখবো। বাংলার মুখ আমি দেখিয়ে আছি, কার রচিতা? এখন এটা ভাইয়া কি দেখো, একটা ধরনের লেখা, একটা বই। বাংলার মুখ আমি দেখিয়েছি, এটা কি আর জীবনানন্দ দাশের, নাকি শামসুর রহমানের, নাকি আল মাহমুদের, নাকি ফররুক আহমেদের? দেখো সুন্দর একটা কথা, এই প্রশ্ন কিন্তু আসবে পরীক্ষাতে, আমি বলে দিলাম। এই প্রশ্নটা কিন্তু 100% কমন। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু 100% কমন আসতে পারে। 8 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই, দেখো বাংলার মুখ আমি দেখিয়েছি, বাংলার মুখ আমি দেখিয়াছি, এটা কি জীবনানন্দ দাশের লেখা, নাকি শামসুর রহমানের লেখা, নাকি আল মাহমুদের লেখা, নাকি ফররুক আহমেদের লেখা? সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। 8 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু দ্রুত জানিয়ে দাও। বাংলার মুখ আমি দেখিয়াছি কার কবিতা? ওকে ভাইয়া, এটা কার কবিতা? জীবনানন্দ দাশের, নাকি শামসুর রহমানের, নাকি আল মাহমুদের, নাকি ফররুক আহমেদের? সবাই একটু দেখো, কাব্যগীতি, সুন্দর। ওকে ভাই, তাহলে সবাই দেখো 7 নম্বর রাইট অ্যান্সারটা কিন্তু সবাই ঠিক দিয়েছো। 8 নম্বর দেখো, 8 নম্বর চলে যাই। বাংলার মুখ আমি দেখিয়াছি কার লেখা, একটু সবাই রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, সবাই একটু জানিয়ে দাও, বাংলার মুখ আমি দেখিয়াছি এটা কার কবিতা? এটা কি জীবনানন্দ দাশের, এটা কি শামসুর রহমানের, এটা কি আল মাহমুদের, নাকি এটা কি ফররুক আহমেদের? দেখো ওকে, রিনা লিখেছেন এর জীবনানন্দ দাশের। তাহলে দেখো জীবনানন্দ দাশ তিনি কিন্তু কি এই গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে সবসময় কথা বলতেন। ওকে ভাই, তাহলে মনে রাখবা এটা কিন্তু জীবনানন্দ দাশের লেখা। 8 নম্বর সবাই একটু লিখে দাও, এ নম্বর জীবনানন্দ দাশ। ওকে, মেবি বি নম্বর হবে, মেবি বি হবে না ভাইয়া, এ নম্বর লেখো। আশা লিখেছেন এ নম্বর। সুইটি নাকি এই নামটা আমি উচ্চারণ করতে পারতেছি না, সুইটি দার লিখেছেন এ নম্বর। তারপর দেখো হাবিবা লিখেছেন এ নম্বর, রোমানা লিখেছেন এ নম্বর, তারপরে কাব্য লিখেছেন এ নম্বর, আফিয়া লিখেছেন এ নম্বর, সুমাইয়া, সামিয়া লিখেছেন এই নম্বর, সামিলি লিখেছেন এই নম্বর। ওকে, সবাই লিখেছেন এই নম্বর। তার জীবনানন্দ দাশ। ওকে ভাই, জীবনানন্দ দাশ কিন্তু আমাদের খুব ভাইয়া, এটা কিন্তু খুবই একটা কমন নাম জীবনানন্দ দাশ। যে জীবনানন্দ দাশ কিন্তু কি জন্য কমন ভাইয়া, তার মা কিন্তু একজন কবি ছিলেন, সেই জন্য যায়। এখন দেখো জীবনানন্দ দাশ কোন ধারার কবি ছিলেন? এত কি রোমান্টিক কবি ছিলেন? জীবনানন্দ দাশ কিন্তু রোমান্টিক কথা বলতেন সব সময়, নাকি আধুনিক কবি ছিলেন, নাকি রহস্যবাদী কবি ছিলেন, নাকি নব্যবাদী কবি ছিলেন? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, জীবনানন্দ দাশ কি ছিলেন? 9 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু দিয়ে দাও। ওকে ভাইয়া, দেখো জীবনানন্দ দাশ কিন্তু রোমান্টিক কবি ছিলেন। নো, জীবনানন্দ দাশ রোমান্টিক কবি ছিল না। জীবনানন্দ কিন্তু নাব্য কবি ছিলেন, মানে ছোট কবি ছিলেন। সেটা যদি আমি বলতে পারি, সেটা কিন্তু কি ছিলেন, এই যে যদি বলতাম সুকান্ত ভট্টাচার্য, তাহলে ছিলেন। ওকে ভাইয়া, দেখো রহস্যবাদী কবি ছিলেন না, রহস্যবাদী কবি তো ছিলেন না। তাহলে কি কবি ছিলেন? সবাই একটু লিখে দাও, আধুনিক কবি ছিলেন। জীবনানন্দ দাশ কি কবি ছিলেন ভাইয়া? সবাই একটু লিখে দাও, আধুনিক কবি ছিলেন। প্রশ্ন কিন্তু হতে পারে, সবাই একটু লিখে দাও, জীবনানন্দ দাশ আধুনিক কবি ছিলেন। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও, আধুনিক কবি ছিলেন জীবনানন্দ দাশ। 9 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা দিয়ে দাও সবাই, বি নম্বর। দেখো 8 নম্বর সবাই এ দিয়েছো। ওকে ভাইয়া, সবাই 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 8 নম্বর এ দিয়েছো। বি নম্বর মুক্তি রানী লিখেছেন বি নম্বর, 2 হবে, বি হবে। হ্যাঁ, আধুনিক কবি ছিলেন। তারপর দেখো
তানজিন লিখেছেন বি নম্বর, হাবিবা লিখেছেন 9 এর এ। না ভাইয়া 9 এর এ হবে না, রোমান্টিক কবি জীবনানন্দ দাশ ছিলেন না। ওকে, জীবনানন্দ দাশ ছিলেন কি আধুনিক কবি। ওকে, তাহলে এই প্রশ্ন মনে রাখবা, জীবনানন্দ দাশ কে ছিলেন? আধুনিক কবি ছিলেন। 9 হলো আধুনিক কবি হবে। ওকে, কাবুলিওয়ালা গল্পের কোন গ্রন্থের সংকলিত? দেখো কাবুলিওয়ালা কিন্তু আমি যখন ওই যে কোথায় 7 এর পড়া, এটা কিন্তু আলী ইবনে আব্বাস নামে একজন ব্যক্তি ছিলেন, তার বাসা ছিলেন কোথায়? আফগানিস্তানের কাবুলে। ওকে, সেই কিন্তু কাবুলিওয়ালা গল্প। ওই কাবুলিওয়ালা গল্পে কোন গ্রন্থের সংকলিত? এটা কি গল্পগুচ্ছ? আচ্ছা, ওকে, তাহলে কাবুলিওয়ালা গল্পটি কোন গল্পের, কার রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুরের, মনে রাখবা। কাবুলিওয়ালা গল্পটি কার রচয়িতা করেছিলেন, কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন। এটা কিন্তু 3টা চরিত্র বিরাজমান, একটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লেখক নিজেই, একটা কিন্তু আলী ইবনে আব্বাস একজন ব্যক্তি, আর একজন কিন্তু কাবুলিওয়ালা। ওকে ভাইয়া, মনে রাখবা। তাহলে দেখো, কাবুলিওয়ালা গল্পের কোন গল্প থেকে সংকলন করা হয়েছে, অর্থাৎ কাবুলিওয়ালা গল্পটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে, কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? ওকে ভাইয়া, তাহলে এটা কোন প্রশ্ন আসতে হবে, কোন গ্রন্থ থেকে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে কাবুলিওয়ালা গল্পটি নেওয়া হয়েছে? এটা কি গল্পগুচ্ছ, নাকি গীতাঞ্জলি, নাকি ছিন্নপত্র, নাকি শেষ লেখা? এখন দেখো, এই 4টাই কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ওকে ভাইয়া, এই 4টাই কার? রবি ঠাকুরের লেখা। ওকে, 4টাই কিন্তু রবি ঠাকুরের লেখা। এখন দেখো, কাবুলিওয়ালা গল্পটি গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে, নাকি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, নাকি ছিন্নপত্র থেকে নেওয়া হয়েছে? এটা সবাই রাইট অ্যান্সারটা 10 নম্বর কি হবে? সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, সবাই 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 একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, শাহিন লিখেছেন 10 এর এ থেকে। তারপর দেখো, জন্তু দাস লিখেছেন 2 নম্বর, গল্পগুচ্ছ। আফিয়া লিখেছেন গল্প, হাবিবা লিখেছেন গল্পগুচ্ছ, সানাউল লিখেছেন গল্পগুচ্ছ। তারপর দেখো, মিসকাত মির্জা লিখেছেন গল্পগুচ্ছ, কৌশি লিখেছেন গল্পগুচ্ছ, সবাই। ওকে, কৌশি লিখেছে ছিন্নপত্র, নো ভাইয়া, ছিন্নপত্র হবে না। ওকে, সামিয়া লিখেছেন এ নম্বর, গল্পগুচ্ছ। তানজিল লিখেছেন বি নম্বর। তাহলে দেখো, তোমরা যারা এখনো সঠিক অ্যান্সারটা দাওনি, তারা সবাই সঠিক অ্যান্সারটা দিয়ে দাও। সঠিক অ্যান্সারটা হবে কি ভাইয়া? দেখো, সবাই গল্পগুচ্ছ থেকে। এটা তাহলে প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? সঠিক এ। সবাই একটু লিখে দাও এ, 10 এর এ। সবাই একটু লিখে দাও 10 এর এ। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও হলো কি 10 এর এ। সবাই কাবুলিওয়ালা গল্পটি গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে। ওকে, তারপরে দেখো, ধন্য ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। যদিও কিন্তু এই প্রশ্নটা আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম, তখন কিন্তু আমার এই প্রশ্নটা এসেছিল, ধন্য ধানের পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। এটা কার রচনা, কোন কবির রচনা? ওকে ভাইয়া, কোন কবি লেখা এটা একটা বই, ধন্য ধানের পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। দেখো, ধীরেন্দ্রনাথ লাল, নাকি রজনীকান্ত সেন, নাকি অতুল প্রসাদ সেন, নাকি কাজী নজরুল ইসলাম? ভাইয়া, সবাই একটু এটা অ্যান্সারটা কি হবে? 11 নম্বর রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, 11 নম্বর রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু জানিয়ে দাও। সবাই দেখো, দ্বিজেন্দ্রনাথ রায়, নাকি রজনীকান্ত সেন, নাকি অতুল প্রসাদ সেন, নাকি কাজী নজরুল ইসলাম? দেখো, কাজী নজরুল ইসলাম তো জীবনে হবে না। আমার ধন ধানের পুষ্প ফল আমাদের এই বসুন্ধরা হতেই পারে না। এটা কিন্তু আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিই, তখন কিন্তু এসেছিল, ধন ধানের পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা কোন কবির লেখা? তাহলে কি দ্বিজেন্দ্রলাল রায়। সবাই একটু লিখে দাও ভাইয়া এ নম্বর। সবাই, এটা প্রশ্ন পড়ার কথা, সবাই একটু লিখে দাও এ। সানিউল। ওকে ভাইয়া, সানিউল। ওকে, সানিউল, সুন্দর। তাহলে দেখো, লেখা হলো দ্বিজেন্দ্রলাল রায়। ওকে, সবাই একটু লিখে দাও 11 এ নম্বর। সবাই একটু লিখে দাও 11 এ নম্বর। মেঘনাদ কাব্যের মোট স্বর্গ কয়টি? এই প্রশ্ন নিয়ে কিন্তু তোমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে আছো। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, এই প্রশ্নটা কিন্তু 100% আসতে পারে। 12 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? মেঘনাদ কাব্যের মোট স্বর্গ কয়টি? মেঘনাদ কাব্যের মোট স্বর্গ কয়টি? 12 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, মেঘনাদ কাব্যের মোট স্বর্গ কয়টি? সবাই একটু জানিয়ে দাও। 12 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু দ্রুত জানিয়ে দাও ভাইয়া। 12 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও। দেখো, তোমরা 11 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সারটা কিন্তু সবাই সঠিক দিয়েছো। ওকে, সঠিক দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। ওকে, দেখো, 12 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও। মেঘনাদ কাব্যের মোট স্বর্গ কয়টি? 6টি, 7টি, 8টি, নাকি 9টি? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, 12 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও। মেঘনাদ কাব্যের মোট স্বর্গ কয়টি? তাহলে মোট স্বর্গ দেখো, সবাই একটু রাইট অ্যান্সারটা জানিয়ে দাও। কয়টি ভাইয়া? মোট স্বর্গ কয়টি? মোট স্বর্গ কয়টি? সবাই একটু জানিয়ে দাও। 8টি। মেঘনাদ কাব্যের মোট স্বর্গ কয়টি? 6টি। নো, 6টি হবে না ভাইয়া। মেঘনাদ কাব্যের মোট স্বর্গ কয়টি? তাহলে মোট স্বর্গ হবে 8টি, মনে রাখবা। মেঘনাদ কাব্যের মোট স্বর্গ কয়টি ভাইয়া? 12 নম্বর 9টি হবে। 9টি হবে না, তাহলে সবাই একটু লিখে দাও 8টি। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও 8টি। মেঘনাদ কাব্যের মোট স্বর্গ হলো কয়টি ভাইয়া? 8টি। ওকে, তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন চলছে, চর্যাপদ কোন ভাষায় আদি নিদর্শন? অর্থাৎ চর্যাপদ তোমরা জানো, এটা কিন্তু সাধু ভাষায়, প্রকৃতি ভাষা, নাকি প্রাচীন বাংলা ভাষা, নাকি মাগধী অর্ধ অংশ, অপভ্রংশ? ওকে ভাইয়া, সবাই একটু জানিয়ে দাও। ওকে, সবাই একটু জানিয়ে দাও ভাইয়া, সবাই একটু জানিয়ে দাও। সবাই 13 নম্বর প্রশ্ন, চর্যাপদ কোন ভাষার আদি নির্দেশক? সবাই একটু জানিয়ে দাও। চর্যাপদ কোন ভাষার আদি নির্দেশক? সবাই 13 নম্বর দেখো, প্রাচীন বাংলা, নাকি সাধু ভাষা, নাকি প্রাকৃতিক, নাকি মাগধী অপভ্রংশ? ওকে ভাইয়া, সবাই একটু জানিয়ে দাও। 13 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু দ্রুত জানিয়ে দাও ভাইয়া।
13 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। 13 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে জানিয়ে দাও। এখনো যারা 12 রাইট অ্যান্সারটা দাওনি তারা সবাই একটু দ্রুত রাইট অ্যান্সার দিয়ে দাও। 13 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। সাধু ভাষা বাংলা, দেখো বাংলা সাধু ভাষা নাকি প্রকৃত নাকি প্রাচীন বাংলা নাকি মধ্য প্রাকৃত, সবাই একটু রাইট অ্যান্সারটা কি হবে জানিয়ে দাও। ওকে ভাইয়া 13 নম্বর প্রশ্ন দেখো সবাই একটু রাইট অ্যান্সার জানিয়ে দাও। প্রাচীন বাংলা। ওকে ভাইয়া প্রাচীন বাংলা সবাই একটু লিখে দাও প্রাচীন বাংলা। ওকে প্রাচীন বাংলার কিন্তু এটা কি ভাইয়া আদি নির্দেশক হলো প্রাচীন বাংলার কিন্তু আদি নির্দেশক। ওকে সবাই একটু লিখে দাও। ওকে কারো হয়নি, হবে ইনশাল্লাহ। তাহলে দেখো সবাই একটু লিখে দাও ভাইয়া, সবাই 13 নম্বর লিখে দাও হলো প্রাচীন বাংলা। 3 নম্বর সবাই একটু লিখে দাও, দুটা করে লিখবা, সবাই একটু দুটা করে লিখবা, 4টি হবে না 9টি হবে। ওকে সবাই একটু লিখে দাও ভাইয়া, সবাই একটু লিখে দাও, সবাই একটু লিখে দাও। 13 নম্বর 3 নম্বর 14 নম্বর দেখো সনেট কোন ধরনের রচনা, এটা কি নাট্যধারা নাকি গীতি কবিতা নাকি কাহিনী প্রধান কাব্য নাকি দীর্ঘ গদ্য, সবাই একটু জানিয়ে দাও। সবাই একটু জানিয়ে দাও ভাইয়া, সবাই একটু জানিয়ে দাও, সবাই একটু জানিয়ে দাও। সবাই একটু জানিয়ে দাও ভাইয়া, সবাই একটু জানিয়ে দাও। দেখো ওহো লাইনে থাকো সবাই। লাইনে থাকো মনে ভাই, সবাই একটু লাইনে থাকো। আসলে ইলেকট্রিক প্রবলেমের জন্য এমন হতেই পারে। ওকে আমরা ওই প্রশ্ন থেকেই শুরু করে দেবো ইনশাল্লাহ। দেখো এরকম হয়ে গেছে হঠাৎ করে। এটা হচ্ছে তোমার নিয়ে গেছে। আচ্ছা সবাই লাইনে থাকো। ওকে দেখো হ্যাঁ হয়েছে। ওকে দেখো ওকে দেখো এটা হঠাৎ করে বোঝোই তো ইলেকট্রিক সবকিছু এমন হতেই পারে। ওকে দেখো নাট্যধারা লিখেছেন 14 নম্বর লিখেছেন নাট্যধারা, সবাই 2 নম্বর লিখেছেন গীতি কবিতা। সবাই দেখো এক একজন কিন্তু এক এক রকম প্রশ্ন দিচ্ছ। সবাই একটু 14 নম্বর সনেট কোন ধরনের রচনা একটু সবাই জানিয়ে দাও ভাইয়া। 14 নম্বর সবাই এটা কিন্তু সনেট একটা গীতি কবিতা, সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া এই প্রশ্নটা কিন্তু হতে পারে, সবাই 2 নম্বর লিখে দাও। সনেট কি ভাইয়া, এটা কিন্তু গীতি কবিতা, সনেট হলো গীতি কবিতা, সবাই একটু লিখে দাও 14 নম্বর 2 নম্বর। ওকে 14 2 নম্বর দেখো 15 নম্বর অতীতের দিনগুলো কি স্মরণীয়। এখন অতীতের দিনগুলো কিন্তু আসলেই স্মরণীয়, কারণ যে জিনিসটা চলে যায় এখন যারা অ্যাডমিশন দিচ্ছে তারা যদি কি এই সময়টা চলে যাবে আর কিন্তু কখনো ফিরে আসবে না। এই জন্য বলা হয় অতীতের দিনগুলো খুব স্মরণীয়। এখানে স্মরণীয় কোন পদ দেখো, বিশেষ্য পদ, ক্রিয়াপদ নাকি বিশেষণ পদ নাকি সর্বনাম পদ, বা সবাই একটু রাইট অ্যান্সারটা জানিয়ে দাও। 15 নম্বর ওকে 15 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও ভাইয়া, সবাই একটু দ্রুত জানিয়ে দাও। দেখো অতীতের দিনগুলো কিন্তু স্মরণীয়, মনে রাখার মতো। হ্যাঁ অতীতে তুমি এক সময় কাটাইছো যে সময়টা তোমার ভোলার মতো নয়। ওকে তাহলে কি এটা কি বিশেষ্য? বিশেষ্য বলতে তো নাম বোঝায়, ক্রিয়া বলতে তো কি বোঝায়, কাজ বোঝায়। ওকে ভাইয়া কাজ, নাম আর কি বিশেষণ, দোষ গুণ অবস্থান সংখ্যা পরিমাণ বিশেষণ। তাহলে সর্বনাম নামের পরিবর্তে তাহলে কি ভাইয়া সবাই একটু লিখে দাও বিশেষণ। তাহলে কি ভাইয়া সবাই একটু লিখে দাও 15 নম্বর বিশেষণ। স্মরণীয় কথাটা কি ভাইয়া বিশেষণ, সবাই একটু লিখে দাও বিশেষণ। সবাই একটু 15 নম্বর লিখে দাও গ নম্বর। সবাই একটু 2টা করে কমেন্ট করলে আমার জন্য ভালো হয় পড়ার জন্য ভাইয়া, সবাই একটু দ্রুত 2টা করে কমেন্ট করে দাও বিশেষণ। ওকে 16 নম্বর প্রশ্ন চলে যাও। পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। ওকে পরিশ্রম করলে তুমি কি হবে, তুমি সফলতা আসবে। এই যে তোমরা পরিশ্রম করতেছো কি জন্য, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। ইনশাআল্লাহ তোমাদের সফলতা একদিন হবেই। কারণ কি আল্লাহ কখনো কাউকে কি ফেলে দেয় না। ওকে ভাইয়া আল্লাহ তাআলা কি কখনো কাউকে ফেলে দেয় না। দেখো এখন পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। ওকে ভাইয়া দেখো প্রস্তুতি শব্দের অর্থ কি, এখানে কি জন্মদাত্রী নাকি সৃষ্টিকারী নাকি কর্মকর্তী, হ্যাঁ কার্যকারী নাকি মূল, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও 16 নম্বর। ওকে ভাই সবাই একটু 16 নম্বর রাইট অ্যান্সার দিয়ে দিবা। সবাই একটু সৃষ্টিকারী। দেখো এটা কি জন্মদাত্রী নাকি সৃষ্টিকারী নাকি কার্যকারী নাকি মূল, সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই সবাই 16 নম্বর রাইট অ্যান্সার কি হবে সবাই একটু দ্রুত জানিয়ে দাও। 16 নম্বর সবাই একটু লিখে দাও হলো সৃষ্টিকারী। তুমি যদি কষ্ট করো তাহলে কি হবে, তোমার নতুন কিছু সৃষ্টি হবে। ওকে ভাইয়া তুমি যদি কি কষ্ট করো তাহলে কিন্তু তুমি কি করবে, নতুন কিছু সৃষ্টি করতে পারবা। তুমি যদি পরিশ্রম করো তাহলে কিন্তু কি তুমি নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারবা। তাহলে সবাই একটু লিখে দাও ভাইয়া কি জন্ম, ওকে সৃষ্টিকারী। সবাই একটু লিখে দাও পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। এখানে প্রসূতিটা কি ভাইয়া, অর্থ হলো সৃষ্টিকারী। সবাই একটু লিখে দাও 2 নম্বর।
ওকে ভাই 16 নম্বর সবাই একটু লিখে দাও বি নম্বর। 17 নম্বর প্রশ্ন চলে যাবে। দেখো 16 নম্বর সবাই একটু দেখতে চাই বি নম্বর। দেখো রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু আত্মজীবনীমূলক একটা গ্রন্থ আছে। যেমন তুমি যদি বলতে পারো রবীন্দ্রনাথের জায়গায় যদি আমি বলতাম কাজী নজরুল ইসলাম, বা কাজী নজরুল ইসলামও বাদ দেই সহজ কথায়, যদি আমি বলতাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ, তুমি কিন্তু বলে দিতে ভাই কি কারাগারের হোসনামাসা আর কি অসমাপ্তি আত্মজীবনী। এখন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, কুসুম কুমারী দাস কিছুই বলি নাই। এখন বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের বিশ্বকবি। ওকে ভাইয়া, তিনি কিন্তু 3টা দেশের কি জাতীয় সঙ্গীতের মালিক। বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, ভারত আর হলো শ্রীলঙ্কা, মনে রাখবা। তাহলে দেখো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ কি জীবন স্মৃতি, শেষের কবিতা, নাকি গীতাঞ্জলি, নাকি ছিন্নপত্র? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, সবাই দেখো 17 নম্বর রাইট অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। তাহলে মনে রাখবো জীবন স্মৃতি, শেষের কবিতা, নাকি গীতাঞ্জলি, নাকি ছিন্নপত্র? জীবন স্মৃতি, সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। সবাই একটু দেখো 17 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দেবো। ওকে, 17 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু লিখে দাও। জীবন চিঠি, তার কিন্তু একটা জীবন চিঠিমূলক কি আছে, আত্মজীবনী গ্রন্থ আছে। ওকে, তাহলে সবাই একটু লিখে দেবো কি 17 নম্বর এ নম্বর লিখে দেবো। ওকে ভাই, সবাই 17 নম্বর এ নম্বর লিখে দেবো। দেখো তোমরা 16 নম্বর অনেকেই অনেকভাবে অ্যান্সার করেছো। 16 নম্বর দেখো 16 নম্বর অ্যান্সার করেছে হলো চামিলি, অ্যান্সার করেছে ডি নম্বর। তারপর আবার চামিলি কাব্য লিখেছেন ডি নম্বর, হাবিবা লিখেছেন ডি নম্বর, মিসকাত মুক্তি লিখেছেন ডি নম্বর। তারপরে দেখো কাফি লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপরে দেখো তামান্না লিখেছেন বি নম্বর, সৃষ্টিকারী। তারপরে দেখো ফাতিমা লিখেছেন সৃষ্টিকারী। আল মাহমুদ লিখেছেন বি নম্বর, তারপর হাবিবা লিখেছেন ডি নম্বর, তারপরে রিনা লিখেছেন বি নম্বর, হাবিবা আবার লিখেছেন। তাহলে দেখো এই যে তোমরা চামিলি লিখেছেন বি নম্বর, হাবিবা আবার লিখেছেন। তারপর দেখো আমেনা লিখেছেন বি নম্বর, কাব্য লিখেছেন ডি নম্বর, রহিমা লিখেছেন বি নম্বর, চামিলি লিখেছেন বি নম্বর, হাবিবা লিখেছেন। সবাই দেখো তোমরা কি করতেছো অ্যান্সার দিচ্ছ। তাহলে মনে রাখবে 17 নম্বর কি হবে ভাই, জীবনচিঠি। এক কথা মনে রাখবে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীমূলক গ্রন্থ কি জীবনচিঠি, মনে রাখবো ভাইয়া। 18 নম্বর প্রশ্ন চলে যাবো। পল্লী সমাজ কোন ধরনের গ্রন্থ? এখন পল্লী সমাজ এটা কিন্তু তুমি জানো পল্লী সমাজ কে রচনা করেছিলেন। ওকে, পল্লী সমাজ কি কাব্যগ্রন্থ, নাকি উপন্যাস, নাকি নাটক, নাকি প্রবন্ধ? ওকে, পল্লী সমাজ তিনি কিন্তু জসীমউদ্দিনের লেখা। ওকে ভাইয়া, এখানে কিন্তু পল্লী সমাজ জসীমউদ্দিনের লেখা। কিন্তু পল্লী সমাজটা আসলে কি, কোন ধরনের গ্রন্থ? এটা কি কাব্যগ্রন্থ, নাকি উপন্যাস, নাকি নাটক, নাকি প্রবন্ধ? ওকে ভাইয়া, তাহলে দেখো 18 নম্বর প্রশ্ন আমরা চলে যাবো। 18 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, 18 নম্বর পল্লী সমাজ কি কাব্যগ্রন্থ? নো। পল্লী সমাজ কি নাটক? নো। পল্লী সমাজ কি প্রবন্ধ? নো। তাহলে পল্লী সমাজ একটা উপন্যাস। পল্লী সমাজ কি ভাইয়া? উপন্যাস। সবাই একটু লিখে দাও 18 নম্বর বি। সবাই একটু লিখে দাও, প্রশ্ন কিন্তু আসতে পারে। পল্লী সমাজ কি ভাইয়া? তাহলে পল্লী সমাজ হলো কি ভাইয়া? পল্লী সমাজ হলো কি উপন্যাস। সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, 18 নম্বর বি। সবাই একটু লিখে দাও 18 নম্বর বি সবাই। আমি লিখে আবার কেটে দিচ্ছি। ওকে, কেটে দিবা কেন, লিখবা। ওকে ভাইয়া, তারপরে পল্লী সমাজ কি ভাইয়া? তাহলে উপন্যাস। মনে রাখবা আল মাহমুদের প্রকৃত নাম কি, বা মানুষের প্রকৃত একটা নাম থাকে। যেমন তোমার একটা প্রকৃত নাম আছে, আমার একটা প্রকৃত নাম আছে, কবিদেরও কিন্তু প্রকৃত নাম আছে। যেমন বলা হয়েছে কি ভাইয়া, দেখো আল মাহমুদ, আল মাহমুদ কিন্তু একজন কবি, তার প্রকৃত নাম কি? দেখো আনাস আসাদুল হক, আব্দুল হালিম, মীর আব্দুল হক, নাকি মাহমুদুল হাসান? দেখো আল মাহমুদের প্রকৃত নাম কি সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। 19 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। 19 নম্বর। তাহলে দেখো আল মাহমুদের প্রকৃত একটা নাম আছে, তার নাম হলো মীর আব্দুল হক। সবাই একটু মুখস্থ করে নিবা। ওকে ভাইয়া, এসব প্রশ্ন কিন্তু মুখস্থ বিদ্যা। আল মাহমুদের প্রকৃত নাম কি? মীর আব্দুল হক। ওকে ভাইয়া, প্রশ্ন কিন্তু আসতে পারে। সবাই একটু 19 নম্বর লিখে দাও হলো সি নম্বর। সবার প্রশ্ন আমি দেখতে চাই, সবাই একটু লিখে দাও সি নম্বর। ভাইয়া, কাফি লিখেছেন এ নম্বর 18 এ, তারপরে চামিল লিখেছেন 18 ডি, তারপরে দেখো সামিয়া লিখেছেন 18 এ, কাব্য লিখেছেন 18 বি, ফাতিমা লিখেছেন 18 বি, কৌশি লিখেছেন 18 বি, শাহিন লিখেছেন 18 বি, তারপরে রাহাত লিখেছেন 18 বি, কাফি লিখেছেন 18 বি উপন্যাস, তারপরে হলো মুনতাহা লিখেছেন উপন্যাস। ওকে, হাবিবা লিখেছেন বি নম্বর। সবাই লিখেছেন রাইট অ্যান্সার। ওকে, সবাই রাইট অ্যান্সার দেওয়ার জন্য থ্যাংক ইউ। তাহলে দেখো আলাউদ্দিন আল মাহমুদের প্রকৃত নাম কি ভাইয়া? মীর আব্দুল হক। ওকে, তাহলে প্রশ্নটা কিন্তু আসতে পারে 19 নম্বর। ওকে, রাইট অ্যান্সারটা কি হবে তাহলে সবাই লিখে দাও মীর আব্দুল হক। 20 নম্বর প্রশ্ন চলে যাবে। বাংলা সাহিত্যের নবজাগরণে কোন শতকে শুরু হয়? এখন বাংলা সাহিত্য নবজাগরণ শব্দের অর্থ কিন্তু তোমরা জানো, যেখানে কি জাগরণ শব্দের অর্থ কিন্তু তোমরা জানো উল্লাস, কি জাগরণ দিয়ে উঠছে মানে কি আলোকিত। এখন নবজাগরণ কোন শতকে সব থেকে বেশি কি হয়েছে ফেমাস, এটা বলতে পারো। ওকে, তাহলে দেখো বাংলা সাহিত্যের নবজাগরণ কোন শতকে শুরু হয়? নবজাগরণ কোন শতকে? নাকি 16-10 শতকে, নাকি 17-10 শতকে, নাকি 18-10 শতকে, নাকি 19-10 শতকে? ওকে ভাইয়া, সবাই একটু 20 নম্বর রাইট অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। তাহলে মনে রাখবা বাংলা কি সাহিত্যের নবজাগরণ শুরু হয় কত শতকে? এটা সবাই একটু লিখে দাও সি নম্বর 18 শতকে। ওকে ভাইয়া, কি 18 শতকে।
সবাই একটু লিখে দাও 18 শতকে। ওকে, প্রশ্ন কিন্তু হতে পারে 20 নম্বর, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। বাংলা সাহিত্যের নবজাগরণ শুরু হয় কত শতকে? 18-10 শতকে বা অষ্টদশ শতকে, মনে রাখবা। ওকে ভাইয়া, তাহলে দেখো 18-10 শতকে বা অষ্টদশ শতকে, যেভাবে আসুক তোমরা যেন এই প্রশ্নটা পারো। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু লিখে দাও 20 নম্বর সি। ওকে, 20 নম্বর সবাই একটু লিখে দাও সি নম্বর। দেখো 20 নম্বর, 21 নম্বর প্রশ্ন চলে যাও। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি এই সুরটি কার? সুরকার কি? সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। এটা কি আবুল গাফফার চৌধুরী, নাকি আলতাফ মাহমুদ, নাকি আব্দুল লতিফ, নাকি জওহরলাল নেহরু? দেখো ভাই, এটা তো বাদ, সর্বপ্রথম বাদ। এখন এই তিনটার মধ্যে কিন্তু ভেজাল আছে, দয়া করে একটু সবাই একটু বলবা 21 নম্বর রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু দ্রুত বলে দিবা। ওকে ভাই, 21 নম্বর রাইট অ্যান্সার কি হবে? দেখো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটি সুরকারকে যদি রচিয়তা আসতো, তাহলে কিন্তু হয়ে যেত কি ভাইয়া? আলতাফ মাহমুদ, নাকি আব্দুল গাফফার চৌধুরী? আলতাফ মাহমুদ হয়ে যেত। ওকে, দেখো এখন বলা হয়েছে কি ভাইয়া? সুরকার কে ভাইয়া? লালে মনে রাখবো কি? আব্দুল লতিফ। সুরকার কে? আচ্ছা, 20 ঘ হবে না। ওকে, 20 কি হবে? ঘ হবে কি দেখি। আচ্ছা, 20 ঊনবিংশ শতাব্দী, 18 বিংশ শতাব্দী। ওকে, তাহলে মনে রাখবা। দেখো, দেখো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটি কার? সুরকার লিখবা হলো আলতাফ কি? আব্দুল লতিফ। ওকে ভাইয়া, প্রশ্নটা কিন্তু আসতে পারে। কি হবে? আব্দুল লতিফ নাকি আলতাফ মাহমুদ? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, সবাই গলব্বা লিখে দাও, সবাই একটু লেখো গ। 20 নম্বর কি হবে? 21 নম্বর কি হবে? সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, 20 নম্বর নয়, 21 নম্বর কি হবে? আব্দুল লতিফ। আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি কে লিখছেন? এটা সুরকার কে? আব্দুল গাফফার চৌধুরী, নাকি আলতাফ মাহমুদ, নাকি সুরকার আর গীতিকার? কিন্তু দুই জিনিস, সবাই একটু লিখে দাও। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও 21 নম্বর কি হবে? সবাই একটু লিখে দাও 21 নম্বর কি হবে? আলতাফ মাহমুদ। সবাই একটু লিখে দাও ভাইয়া কি হবে? তাহলে দেখো, সবাই একটু লিখে দাও হলো কি? বি নম্বর, আলতাফ মাহমুদ। সবাই ওকে, 21 নম্বর কি হবে? সবাই একটু লিখে দাও বি নম্বর, আলতাফ মাহমুদ। আব্দুল গাফফার চৌধুরী হবে না ভাইয়া, আলতাফ মাহমুদ। তাহলে মনে রাখবা, সবাই একটু লিখে দাও বি নম্বর। ওকে, তারপরে 22 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো 22 নম্বর, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? ওকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা কিন্তু তোমরা জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু উপন্যাস কি? এটা দেখো, আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, নাকি কপালকুণ্ডলা, নাকি দেবী চৌধুরানী? সবই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ওকে ভাইয়া, সবই কিন্তু কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। এখন বলে দাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? এটা কিন্তু সবাই একটু মনে রাখবা, এটা কিন্তু দয়া করে আসতে পারে ভাইয়া, এই প্রশ্নটা সবাই একটু মনে রাখবা। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কিন্তু কি? দুর্গেশ নন্দিনী। ওকে, প্রথম উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। সবাই একটু লিখে দাও। সবাই 22 নম্বর একটু লিখে দাও, সবাই 22 নম্বর একটু লিখে দাও ভাইয়া, সবাই একটু 22 নম্বর লিখে দাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস হলো কি ভাইয়া? দুর্গেশ নন্দিনী। ওকে, প্রশ্ন কিন্তু আসতে পারে, সবাই একটু দ্রুত লিখে দাও। ওকে, 23 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো 23 নম্বর প্রশ্ন, তিমির বিদারি রবি। সুন্দর একটা প্রশ্ন, অনেক কঠিন কিন্তু প্রশ্ন, বিইউপির প্রশ্ন। ওকে ভাইয়া, এটা কিন্তু কি? বিইউপির প্রশ্ন। দেখো, তিমির বিদারি রবি কোন অলংকার? তিমির বিদারি কোন অলংকার? এটা কি উপমা, নাকি রূপক, নাকি কর্মকাব্য, নাকি যমক? ওকে ভাই, সবাই একটু তাহলে জানিয়ে দাও। 23 নম্বর রাইট অ্যান্সার সবাই একটু জানিয়ে দাও। 23 সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই, 23 সবাই একটু জানিয়ে দিবা। 23 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা সবাই একটু জানিয়ে দিবা। 23 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দেবা, সবার কমেন্টের অপেক্ষায়। 23 দেখো, তাহলে মনে রাখবা 23 কি ভাইয়া? 23 তিমির বিজয় রবি, এটা কি ভাইয়া? সবাই একটু লিখে দাও রূপক। ওকে ভাইয়া, 23 লিখে দাও সবাই বি নম্বর। 23 একটু সবাই একটু লিখে দাও হলো বি নম্বর। 23 সবাই একটু লিখে দাও বি নম্বর, আর দয়া করে মুখস্থ করে নিবা। ওকে ভাই, 24 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো 24 নম্বর, ওমর 21 বইমেলায় প্রথম কবে অনুষ্ঠিত হয়? ওমর 21 বইমেলা তোমরা কিন্তু জানো, যে বইমেলাতে কিন্তু বাংলাদেশের সব থেকে বড় বইমেলা, যে বইমেলাতে কিন্তু কি শত শত লাখ হাজার হাজার বই পাওয়া যায়। এখন বলা হয়েছে ওমর 21 বইমেলা প্রথম অনুষ্ঠিত হয় কত সালে? 1983 সালে, 1972 সালে, 1974 সালে, নাকি 1978 সালে? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, তাহলে দেখো 24 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। 24 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু দ্রুত জানিয়ে দিবা। 24 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু লিখে দাও 24 নম্বর, একটু মুখস্থ বিদ্যা দয়া করে মুখস্থ করে নিবা। কত সালে? 1983 সালে সর্বপ্রথম ওমর 21 বইমেলা হয়। ওকে ভাইয়া, তাহলে ওমর 21 বইমেলা কত সালে হয়? সর্বপ্রথম মনে রাখবা কত সালে? 1983 সালে। ওকে, 25 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো, ওরে গৃহবাসী কবিতাটি কার রচনা? দেখে ভাইয়া, ওরে গৃহবাসী কবিতাটি কার রচনা? সবাই একটু লিখে দাও, ওরে গৃহবাসী কবিতাটি কার রচনা? ওকে ভাইয়া, দেখো এটা কিন্তু ওরে গৃহবাসী, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের, নাকি নজরুলের, নাকি জীবনানন্দ দাশের, নাকি কুসুম কুমারী দাশের, বা সুকান্ত ভট্টাচার্য? সবাই একটু রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও।
সবাই একটু ওরে গৃহবাসী কবিতাটি কার রচনা? সবাই একটু দেখো, রবি ঠাকুরের নাকি কাজী নজরুল ইসলামের নাকি জীবনানন্দ দাশের নাকি সুকান্ত ভট্টাচার্যর বা সুকান্ত? ওকে, তাহলে সবাই একটু জানিয়ে দাও, ওরে গৃহবাসী কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি কি নজরুলের নাকি জীবনানন্দ দাশের? সবাই একটু লিখে দাও ভাইয়া। রবি ঠাকুরের লেখা ওরে গৃহবাসী, এটা কার কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। ওকে ভাইয়া, তাহলে সবাই দয়া করে মুখস্থ করে নিবা, ওরে গৃহবাসী কার লেখা, কার কবিতা? এটা কিন্তু রবি ঠাকুরের কবিতা। ওকে ভাইয়া, দেখো শাহনামা কাব্যের রচিতা কে? ফেরদৌসী, রুমি, ফাহিম নাকি হাদি? এগুলো তিনটা কিন্তু এমনি হয়ই না। ওকে ভাইয়া, এই তিনটা কিন্তু এমনি বা তুমি দেখলেই বুঝো। এই প্রশ্ন কিন্তু কোথায়? এটা কিন্তু জিএসটি আসতে পারে। ওকে ভাইয়া, জিএসটির প্রশ্ন এটা কিন্তু। দেখো, শাহনামা কাব্যের রচয়িতা কে? তাহলে কি ফেরদৌসী। ওকে ভাইয়া, মনে রাখবা। তাহলে শাহনামা কাব্যের রচয়িতা কে ভাইয়া? ফেরদৌসী। সবাই একটু মনে রাখবা, এই প্রশ্নটা কিন্তু হতে পারে। শাহনামা কাব্যের রচয়িতা কে ভাইয়া? তাহলে প্রশ্ন কিন্তু হতে পারে শাহনামা কাব্যের রচয়িতা কে? তাহলে মনে রাখবো কি ভাইয়া? ফেরদৌসী। ওকে ভাই, এই প্রশ্ন কিন্তু হতে পারে। সবাই একটু দয়া করে মুখস্থ করে নিবা। সবাই একটু লিখে দাও 26 নম্বরে এই নম্বর, শাহনামা কাব্যের রচয়িতা হলো ফেরদৌসী। ওকে, তারপরে 27 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো নজরুলের জন্মস্থান কোথায়? এটা কিন্তু তুমি জানো। কাজী নজরুল ইসলাম কি আসান শাহ মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন? কত সালে? কত সালে ভাইয়া কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন? 1899 সালে। কত সালে? 1899। আসান শাহ মহকুমার কোথায়? চুরুলিয়া। দেখো, চুরুলিয়া কিন্তু প্রথমটাই এসেছে, কুমিল্লা কিন্তু নয়, ময়মনসিংহ কিন্তু নয়, কুষ্টিয়া কিন্তু নয়। ওকে ভাইয়া, যদি বলা হতো লালন শাহ কোথায় জন্মগ্রহণ করেন, তাহলে কিন্তু কুষ্টিয়া শিলাইদহ, মনে রাখবা। তাহলে দেখো এই যে ভাইয়া কি, তাহলে দেখো কাজী নজরুল ইসলাম কোথায়? সবাই লিখে দাও চুরুলিয়া। সবাই একটু লিখে দাও এ নম্বর। সবাই সবার কমেন্টটা একটু দেখতে চাই। সবাই একটু 27 নম্বর লিখেছে। দেখো 27 নম্বর কাফি লিখেছেন এ নম্বর, হাবিবা লিখেছেন এ নম্বর, তারপর দেখো ফাতেমা লিখেছেন এ নম্বর, কৌশি লিখেছেন এ নম্বর, আফিয়া লিখেছেন এ নম্বর, রহিমা লিখেছেন এ নম্বর, তারপর দেখো হাবিবা লিখেছেন এ নম্বর, কাব্য লিখেছেন এ নম্বর। সবাই দেখো কি লিখছে ভাইয়া? এ নম্বর। নজরুলের জন্মস্থান কোথায়? আসাম শাহ মহকুমার চুরুলিয়া গ্রামে, কিন্তু মনে রাখবা। তা দেখো 28 নম্বর প্রশ্ন চলে যাবো, ছন্দ পর্ব। ছন্দে পর্ব বলতে কি বোঝানো হয়েছে? এটা কি চল চরণের মিল? আসলে ছন্দ পর্ব আমি বললাম কি, দেখো চল চল চল, দেখো কি চল প্লাস চল প্লাস চল, তিনটা কিন্তু একই। এটা কি চরণের মিল? ছন্দ পদ্ম বলতে কি বোঝানো হয়েছে? চল। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবা। সবার একটা কথাই মনে রাখবা, চল চল চল। এই প্রশ্নটা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু ছন্দ পদ্ম তুমি মনে রাখতে পারবা। ছন্দ পর্ব বলতে চরণের মিল, এই প্রশ্নটা মনে রাখবা। নাকি কি হবে? দেখো 28 নম্বর। ওকে ভাইয়া, 28 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও। চরণের মিল নাকি ধ্বনির মিল নাকি কি বিরাম চিহ্নের মিল নাকি শঙ্খচলনের মিল? দেখো, চরণের মিল নাকি ধ্বনিগুচ্ছর মিল? তাহলে সবাই একটু একটু দয়া করে মুখস্থ করে নেবে। চুরুলিয়া, হ্যাঁ সবাই সুন্দর, চুরুলিয়া 28 নম্বর। তাহলে সবাই একটু লিখে দাও ভাইয়া, ধ্বনির গুচ্ছর মিল। ওকে, ধ্বনিগুচ্ছর মিল। দেখো চল চল চল, ধ্বনিগুচ্ছর মিল, মনে রাখবা। ওকে ভাইয়া, তোমরা কিন্তু এই প্রশ্নটা বারবার ভুল করবা, চরণের মিল দিয়ে চলে আসবা। তাকে ছন্দ পর্বে। ওকে ভাইয়া, ছন্দের পর্ব বলতে কি বোঝানো হয়েছে? এটা কিন্তু ধ্বনিগুচ্ছর মিল। প্রশ্নটা কিন্তু হতে পারে পরীক্ষাতে, দয়া করে মুখস্থ করে নিবা। 28 নম্বর সবাই একটু লিখে দাও বি নম্বর। ওই যে 28 নম্বর দেখো ভুল করে বসে আছে, আফিয়া লিখেছেন 28 গ, বিরাম চিহ্ন নো 28 গ। আবার দেখো আব্দুল হক লিখেছেন এ নম্বর, তাহলে দেখো আমেনা লিখেছেন এ নম্বর। দেখো তোমরা সবাই কিন্তু ভুল লিখছো। এখন যারা সবাই ভুল লিখছো, দয়া করে কি, দয়া করে মুখস্থ করে নাও। তাহলে কি ভাইয়া? ধ্বনিগুচ্ছর মিল। সবাই একটু লিখে দাও বি নম্বর। সবাই একটু লিখে দাও বি নম্বর। ওকে, 28 নম্বর সবাই একটু লিখে দাও হলো বি নম্বর। তারপরে দেখো 19 নম্বর, পদ্মা নদীর মাঝি কোন ধরনের রচনা? এখন পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের রীতিকথা, বিতল বিতল, এটা কিন্তু তোমরা জানো কার? এটা দেখো পদ্মা নদীর মাঝি কার লেখা বলো তো? মানিক বন্দ্যোপাধ্যায়ের। ওকে, দেখো এখন বলা হয়েছে এটা কি সমাজবদ্ধ বাস্তবতাবাদী নাকি আধুনিকতাবাদ নাকি রোমান্টিক সিজম নাকি নাব্য কাব্য? ওকে ভাইয়া, সুন্দর একটা প্রশ্ন কিন্তু। এই প্রশ্ন কিন্তু সকল বিশ্ববিদ্যালয় অল, ওকে ভাইয়া, অল বিশ্ববিদ্যালয় কিন্তু আসতে পারে। যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কিন্তু হবেই, পদ্মা নদীর মাঝি। ওকে, তাহলে দেখো 29 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। 29 নম্বর এটা কিন্তু কি সমাজবদ্ধ বা সমাজ বাস্তববাদ। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও। সবাই একটু লিখে দাও 29 এ সমাজ বাস্তববাদ কিন্তু পদ্মা নদীর মাঝি, এটা কিন্তু সমাজ বাস্তববাদ মূলক কি গ্রন্থ? ওকে ভাইয়া, বা সাহিত্যকর্ম, মনে রাখবা। তাহলে সবাই একটু লিখে দাও 29 কি ভাইয়া? 29 এ। সবাই একটু লিখে দাও 29 এ। ওকে, আফিয়া লিখেছেন 29 এ, রহিমা লিখেছেন 29 এ, সুন্দর কথা। 30টা মহুয়া পালা, এটা কিন্তু তোমরা জানো, আমি জানি। প্রাচীন নাটক, ধর্মীয় সাহিত্য, আধুনিক নাটক নাকি লোক সাহিত্য? 31 নম্বর, 31 নম্বর প্রশ্ন, সরি 30 নম্বর প্রশ্ন তোমরা কিন্তু জানো। এই প্রশ্নটা যদি না জানো, তোমরা কি অ্যাডমিশন পড়তেছো অনেকদিন ধরেই, 1 বছর হয়ে গেল বিগত। দেখো এই প্রশ্নটা কিন্তু তোমরা জানো। সবাই একটু লিখে দাও মহুয়া পালা। মহুয়া পালা কোন ধরনের রচনা বা কার কাব্যগ্রন্থ? এটা কি লোক সাহিত্য? মনে রাখবা কি ভাইয়া? দেখো কি 30 নম্বর কি হবে? মহুয়া পালা। সবাই একটু লিখে দাও হলো লোক সাহিত্য। এটা কিন্তু লোক সাহিত্য, লোকধারা,
লোক সাহিত্য ধারা, এটা কিন্তু প্রাচীন কাল থেকে বিরাজমান, মহুয়া পালা প্রাচীন কাল থেকে হয়েছে। ওকে ভাইয়া, প্রশ্ন কিন্তু আসে ভাই, লোক সাহিত্য পালা দয়া করে মুখস্থ করে নিবা। ওকে, সবাই একটু লিখে দাও 30A, সবাই একটু লিখে দাও হলো 30A, সবাই একটু লিখে দাও হলো 30A, এটা কি ভাইয়া 30A, সবাই একটু লিখে দাও 30A। দেখো তারপর দেখো সোনার বাংলা গানটি সুরকার কে? এখন আমি কিন্তু প্রথমে বলেছিলাম কি সোনার বাংলা লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1905 সালে, বঙ্গভঙ্গের সময়। এখন তোমরা কিন্তু জানো না এটা কি, এটা আমি বলেছিলাম কি ভাইয়া গান। হ্যাঁ, সোনার বাংলা কিন্তু কি, এটা হলো গান। তাহলে সোনার বাংলা গানটি রচিত কে? রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তো জানো সবাই, যেটা জানো। হ্যাঁ, ময়মনসিংহের গীতিকার। ওকে ভাইয়া, ময়মনসিংহের গীতিকার, সুন্দর। এখন যদি জানো, তোমরা তো যেহেতু জানো, তাহলে দুইবার করে লিখে দাও সবাই একটু দুইবার করে। জানা প্রশ্ন তোমরা বেশি ভুল করো, কারণ জানা প্রশ্নই আমরা বেশি ভুল করি, কারণ পরীক্ষায় যখন অতি সহজ প্রশ্ন এসে যায় আমরা কিন্তু ভাবি আল্লাহ এত সহজ প্রশ্ন হয়। এখন এই জন্য তোমরা সবাই 2টা করে কমেন্ট করবে, আমি সবার দেখবো 2টা করে কমেন্ট। ওকে ভাইয়া, আর কে কোথা থেকে আসলে ক্লাসটা দেখছো একটু দয়া করে কমেন্টের মাধ্যমে জানাও, আমি সবাই দেখতে চাই কে কোথা থেকে ক্লাসটা দেখছো। তাহলে সোনার বাংলা গানটি সুরকার কে? তাহলে মনে রাখবা রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো 32 নম্বর প্রশ্ন চলে যাবো। কাজলা দিদি, ওই যে আমি কিন্তু জানি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শলুক বলায় কাজলা দিদি কই। ওকে ভাইয়া, সেই কাজলা দিদি। দেখো কাজলা দিদি রচিতা কে? নজরুল, জসিমউদ্দিন, আল মাহমুদ নাকি কামরুল হাসান? কামরুল হাসান তো জীবনের প্রথম বাদ, সর্বপ্রথম বাদ। এখন তাহলে দয়া করে বলে দাও সঠিক অ্যান্সারটা কি হবে? কাজলা দিদি রচিতাকে, সবাই একটু সঠিক অ্যান্সারটা জানিয়ে দাও। ওকে ভাইয়া, সবাই একটু সঠিক অ্যান্সারটা জানিয়ে দাও। কাজলা দিদির রচিতাকে নজরুল, জসিমউদ্দিন। হ্যাঁ, তুমি কিন্তু জানো এই প্রশ্নটা, সবাই কিন্তু জানো, সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, কাজলা দিদি এটা কিন্তু তুমি জানো, ওই যে জসিমউদ্দিনের কাজলা দিদি। কবরও কিন্তু কি, কবর কিন্তু জানো জসিমউদ্দিন। এখন দেখো সবাই একটু লিখে দাও কি ভাইয়া, কাজলা দিদি কার রচনা? জসিমউদ্দিনের রচনা। তিনি কিন্তু তুমি জানো বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শলুক বালায় কাজলা দিদি কই। ওকে, কাজলা দিদি, সেই কাজলা দিদির রচিতাকে ভাইয়া জসিমউদ্দিন। সবাই একটু লিখে দাও 32, সবাই একটু লিখে দাও B নম্বর, সবাই একটু দেখতে চাই 32, সবাই একটু লিখে দাও B নম্বর। 33 দেখো চতুরঙ্গ কোন ধরনের রচনা? এটা কি চতুরঙ্গ গোরা? এটা কিন্তু তুমি জানো কার? রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ। ওকে ভাই, তাহলে এটা কি নাটক, কবিতা নাকি উপন্যাস নাকি প্রবন্ধ? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই, 33 নম্বর কি হবে? সবাই একটু জানিয়ে দাও। 33 চতুরঙ্গ এটা কি উপন্যাস নাকি নাটক নাকি কবিতা নাকি প্রবন্ধ? ওকে, তাহলে সবাই একটু জানিয়ে দাও 33 নম্বর। 33 নম্বর নাটোর লিখছেন। নাটোর কোথায় ভাইয়া? 33 নম্বর সবাই একটু লিখে দাও। লিখছে হলো কে? হাবিবা লিখ। হ্যাঁ, তারপরে কাইফ লিখেছেন নাটোরে। নাটোর কোথায়? চট্টগ্রাম থেকে। ওকে ভাইয়া, চট্টগ্রাম থেকে। মুনতাহা লিখেছেন চট্টগ্রাম থেকে। তারপর দেখো রহিমা লিখেছেন চিটাগাং থেকে। ওকে, সুন্দর কথা। তারপর দেখো একজন লিখেছেন নাটোরে কোথায়? নাটোরে কোথায়? আমার বাসা বলো, নাটোরের আশেপাশেই, সেই জন্য বললাম নাটোরে কোথায়। কেউ কি সিরাজগঞ্জের আছো? ওকে, তাহলে দেখো চতুরঙ্গ কিন্তু একটা উপন্যাস। ওকে ভাইয়া, চতুরঙ্গ কি? উপন্যাস। সবাই একটু লিখে দাও চতুরঙ্গ। 33 নম্বর কি হবে? উপন্যাস হবে। সবাই একটু লিখে দাও চতুরঙ্গ কি? উপন্যাস। 33 সবাই একটু লিখে দাও উপন্যাস। ওকে ভাইয়া, জসিমউদ্দিন। ওকে, জসিমউদ্দিন সবাই। তাহলে দেখো 34 নম্বর প্রশ্ন চলে যাবো। 34 নম্বর প্রশ্ন, সহজিয়াবাদী কবি কোন যুগের বৈশিষ্ট্য? এখন সহজিয়াবাদী কোন যুগের বৈশিষ্ট্য? নাকি মধ্যযুগের, আধুনিক যুগের, প্রাচীন যুগের নাকি রোমান্টিক যুগের? ওকে ভাইয়া, প্রশ্নটা কিন্তু হতে পারে বিইউপিতে, যা শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্টে। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু হতে পারে সহজবাদী কবিতা কোন যুগের বৈশিষ্ট্য? ওকে ভাই, তাহলে প্রশ্ন যদি হতে পারে 34 নম্বর প্রশ্ন কিন্তু হতে পারে এটা কিন্তু কি মধ্যযুগের। ওকে ভাইয়া, মধ্যযুগের কবি তুমি কিন্তু জানো, মধ্যযুগের শেষ কবি কে ছিলেন? শরৎচন্দ্র। কে মধ্যযুগের শেষ কবি? সবাই একটু জানিয়ে দাও তো, মধ্যযুগের শেষ কবি কে ছিলেন? এটা সবাই একটু জানিয়ে দাও। প্রাচীন যুগের নয়, প্রাচীন যুগের হবে না ভাইয়া। 33 নম্বর কি হবে? 33 নম্বর সবাই একটু লিখে দাও মধ্যযুগের। ওকে, 33 নম্বর সবাই একটু লিখে দাও আচ্ছা, লালপুর। ওকে, লালপুর কিন্তু সব থেকে গরম বেশি পড়ে। ওকে, যে লালপুর কিন্তু আবার সব থেকে বেশি কম বৃষ্টিপাত হয়। ওকে, বিরাম চিহ্ন জনক হিসেবে রচিত থাকে। বিরাম চিহ্ন জনককে বলো, বিরাম চিহ্নর জনক। দেখো বিরাম চিহ্নর জনককে তুমি বলতে পারো, কিন্তু বিরাম চিহ্নের জনককে আমরা কিন্তু জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি রাজা রামমোহন রায়? সবাই একটু বলো। কিন্তু দেখো এখানে বলা হয়েছে কি ভাইয়া, বিরাম চিহ্ন জনক কি রাজা রামমোহন রায় আছে? এটা কিন্তু সরাসরি কি জিএইউ এর প্রশ্ন, জাহাঙ্গীরনগরের প্রশ্ন। হ্যাঁ, বিরাম চিহ্নের জনক হিসেবে বিবেচিত বলা হয়েছে, কিন্তু বিবেচিত হতে পারে। ওকে ভাইয়া, হতে পারে বিবেচিত, কিন্তু একজন কিন্তু বিরাম চিহ্নের জনক, সেটা আমরা জানি। হ্যাঁ, কিন্তু এখানে বলা হয়েছে বিরাম চিহ্নের জনক হিসেবে বিবেচিত কে? 35 নম্বর রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু দেখো, এখানে বলা হয়েছে আব্দুস কি মতিউল। ওকে ভাই, এই কিন্তু বিবেচিত, বিশেষভাবে বিবেচিত। এটা প্রশ্ন একটু দয়া করে মুখস্থ করে নিবা। যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকে তাহলে এই প্রশ্নটা অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে,
যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকে তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, 35 নম্বর সবাই একটু লিখে দাও সি নম্বর। 36 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো 36 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে ভাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ওকে, কোন কাব্যগ্রন্থের অংশ? ওকে ভাই, সুন্দর একটা প্রশ্ন কিন্তু। যদি তোর ডাক শুনে তোর নাও আসে তবে একলা চলো রে, কোন কাব্যগ্রন্থের অংশ? এটা কিন্তু সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই সবাই, নাটোর লালপুর। ওকে, আচ্ছা, ঢাকা সি ইউনিটের রেজাল্ট দিয়ে দিবে তাড়াতাড়ি। দেখো তোর যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো রে, এটা কি ভাইয়া? এটা কি সবাই 36 নম্বর রাইট অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দাও। 36 নম্বর রাইট অ্যান্সার কি হবে? ওকে ভাই, তাহলে এটা কিন্তু মনে রাখবা মানসী। ওকে, মানসী কি কাব্যগ্রন্থের? ওকে ভাইয়া, এটা কিন্তু মানসী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, তাহলে যদি মানসী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ওকে, 36 নম্বর তাহলে কি হবে? 36 নম্বর সবাই একটু লিখে দাও বি নম্বর। 36 নম্বর সবাই একটু লিখে দাও বি নম্বর। ঘুম নয় ঘুম নয় ঘুম নয় কোন ছন্দে রচিত? এখন দেখো, ঘুম নয় ঘুম নয় ঘুম নয় ঘুম নয় ঘুম নয় ঘুম নয় ওঘো পরশবাসী বিষাদ সিন্দুর মুখে তুই কি একই ফোটালি হাসি। এখন বিষয়টা হলো এটা যে দেখো, ঘুম নয় ঘুম নয় ঘুম নয় কোন ছন্দে উপকরণ? এখন দেখো 4 ছন্দ, যদি কি 4 অক্ষর মাত্রা ছন্দ থাকে তাহলে কি ছন্দ হয়? দেখো 37 নম্বর সবাই একটু জানিয়ে দাও। যদি 4 অক্ষর থাকে ভাইয়া, যদি 4টি কি থাকে অক্ষর থাকে তাহলে কি অক্ষর বৃত্ত ছন্দে রচিত, মনে রাখবা। ওকে ভাইয়া, তাহলে কি অক্ষর বৃত্ত ছন্দ রচিত ঘুম নয় ঘুম নয়। দেখো তো এটাও 4টা এটাও 4টা অক্ষর আছে। ওকে ভাইয়া, তাহলে দেখো 4 অক্ষর মাত্রা মনে রাখবা কি ভাইয়া? অক্ষর বৃত্ত ছন্দ রচিত। সবাই একটু 37 লিখে দাও এ নম্বর। 37 লিখে দাও কি ভাইয়া? এ নম্বর। 38 নম্বর দেখো কি বলা হয়েছে। 37 দেখো, নীল লোহিত কার ছদ্মনাম? এটা কিন্তু জানো তোমরা। ওকে ভাইয়া, নীল লোহিত কার ছদ্মনাম? সবাই একটু বলে দাও। এটা কি সুনীল গঙ্গোপাধ্যায় নাকি হুমায়ুন আহমেদ নাকি আহমেদ ছফা নাকি সৈয়দ অলিউল্লাহ? ওকে, সবাই 38 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। 38 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে সবাই কিন্তু তোমরা জানো। এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের কিন্তু ছদ্মনাম হলো কি ভাইয়া? নীল ললিত। ওকে, নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। এটা কিন্তু তোমরা জানো, আমরা টাইম দিলাম না। 38 39 নম্বর প্রশ্ন চলে যাও। সোনার তরী কাব্যগ্রন্থের মূল বক্তব্য কি? এটা কি দেশপ্রেম নাকি মানবতাবাদ নাকি পরলোক বিশ্বাস নাকি সংসার ত্যাগ? ওকে ভাইয়া, সবাই একটু জানিয়ে দিবা। সবাই 39 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দিবা। ওকে ভাইয়া, পরলোক বিশ্বাস। এখন দেখো, সোনার তরী কাব্যগ্রন্থের মূল কি? দেশপ্রেম, মানবতাবাদ নাকি পরলোক বিশ্বাস? মানে পরকালকে তুমি বিশ্বাস করো? আসলে সত্যি কথা বলতে সোনার তরী কাব্যগ্রন্থ কিন্তু কি ভাইয়া? সোনার তরী কাব্যগ্রন্থের মূল চরণ কিন্তু পরকালকে বিশ্বাস। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কিন্তু এটা কি? পরকালকে বিশ্বাস করতে হবে, এই মূল ফুটে উঠেছে এই চিত্র। ওকে, তাহলে সবাই একটু লিখে দাও 39 নম্বর কি সোনার তরী কাব্যগ্রন্থ কি ভাইয়া? পরলোকে বিশ্বাস। সবাই একটু লিখে দাও, তোমাদের কমেন্টের অপেক্ষায়। ওকে ভাইয়া, 39 নম্বর কি হবে? পরলোক বিশ্বাস। সোনার তরী কাব্যগ্রন্থের মূল বক্তব্য কি ভাইয়া? পরলোক বিশ্বাস। সবাই একটু লিখে দাও। ওকে, তাহলে 40 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো 40 নম্বর প্রশ্ন, বাংলার আধুনিক কবির জনক কে? আধুনিক কবিতার জনক কে? সুন্দর একটা প্রশ্ন। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসবে পরীক্ষাতে, আমি বলে দিলাম। বাংলা আধুনিক কবিতার জনক কে? সবাই একটু লিখে দাও, আধুনিক কবিতার জনক কে? বাংলা আধুনিক কবিতার জনক কে ভাইয়া? সবাই একটু লিখে দাও, আধুনিক কবিতার জনক কে? সুনীল গঙ্গোপাধ্যায় নাকি জীবনানন্দ দাশ? আধুনিক কবিতার জনক আমি কিন্তু জানি এটা, তো আমি কিন্তু ইতিপূর্বে পড়েছি। ওকে ভাইয়া, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর নাকি নজরুল নাকি সুনীন্দ্রনাথ? ওকে ভাই, সবাই একটু জানিয়ে দাও। 40 নম্বর সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, 40 নম্বর সবাই একটু জানিয়ে দাও। 40 নম্বর তোমাদের জানতে চাইলাম, অ্যান্সার আমি বলে দিচ্ছি। ওকে, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও 39 নম্বর কি হবে সবাই। 41 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো, কোনটি স্বরধ্বনি? কোনটি স্বরধ্বনি? এটা কিন্তু তোমরা জানো। ওকে ভাইয়া, কোনটি স্বরধ্বনি সবাই একটু জানিয়ে দাও। ওকে, 39 নম্বর আমি অ্যান্সারটা নিয়ে তারপর আমি যাই স্বরধ্বনিতে। এখন বিশেষ করে কিন্তু আমরা বাংলা সেকেন্ড পেপার নিয়ে একটু কথা বলবো যেখান থেকে। ওকে, 39 নম্বর দেখো লিখেছেন গ নম্বর। দেখি কি গ নম্বর, দেখি কি? নজরুল নো? সবাই একটু দেখে দাও সবাই। 39 নম্বর 40 নম্বর 40 নম্বর অ্যান্সারটা জানিয়ে দাও। ওকে ভাইয়া, 40 নম্বর সবাই 39 নম্বর অ্যান্সার দিচ্ছ। 40 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে সবাই? বাংলার আধুনিক কবিতার জনককে। ওকে ভাইয়া, 40 নম্বর 41 নম্বর চলে যাবো। দেখো 41 নম্বর কোনটি স্বরধ্বনি? স্বরধ্বনি কিন্তু তোমরা জানো, ক খ কিন্তু ব্যঞ্জন ধ্বনি, ট কিন্তু বঞ্জন ধ্বনি, ত কিন্তু ব্যঞ্জন ধ্বনি। স্বরবর্ণ শুধু একটা কয়টি ভাইয়া? স্বরেও। ওকে ভাইয়া, স্বরে সেটা হলো স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টি? 11টি। স্বরবর্ণ কয়টি? 11টি। তোমরা কিন্তু এটা জানো। ওকে, লেখছে হলো 40, সবাই লেখছে সি আর এ। ওকে, 40 লেখছে হলো সি আর হলো এ। দেখি 40 সি আর এ কি আছে। একজন লেখছে হলো কি ভাইয়া? জীবনানন্দ দাশ, আবার লেখছে নজরুল।
দেখো এখন তোমাদের কিন্তু এখানে কিন্তু অনেক বাধা আছে। ওকে, তাহলে মনে রাখবা আধুনিক কবি কে? আধুনিক কবিতার জনক জীবনানন্দ দাশ। ওকে, প্রশ্ন মনে রাখবা জীবনানন্দ দাশ হবে। ওকে, তাহলে দেখো স্বরবর্ণ কোনটি ভাইয়া? তাহলে সবাই একটু লিখে দাও গ নম্বর, স্বরবর্ণ কোনটি? গ। ওকে, তারপর দেখো 41 নম্বর প্রশ্ন শেষ, 42 নম্বর চলে যাবো। বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? এখন দেখো এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে হতে পারে। ওকে ভাইয়া, পরীক্ষাতে কিন্তু আসতে পারে। বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? ব্যঞ্জন ধ্বনি কয়টি? নো, স্বরধ্বনি কিন্তু 11টি। হ্যাঁ, আর 32টি কি স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মৌলিক মনে রাখতে পারো, বা পূর্ণ মাত্রা মনে রাখতে পারো। পূর্ণ মাত্রা। ওকে ভাইয়া, পূর্ণ মাত্রা তুমি মনে রাখতে পারো 32টি। আর দেখো 39টি। ব্যঞ্জন বর্ণ কয়টি ভাইয়া? 39টি। সবাই একটু লিখে দাও ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। সবাই একটু লিখে দাও ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। সবাই একটু লিখে দাও ভাইয়া ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। সবাই একটু লিখে দাও। ওকে, তারপর দেখো 43 নম্বর প্রশ্ন চলে যাবো। উচ্চারণের বাধা ছাড়া যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলা হয়? এখন দেখো আমি কিন্তু জানি উচ্চারণের বাধা সহ যে ধ্বনি উচ্চারণ করা হয় তাকে কি ধ্বনি, কাকে কি ধ্বনি বলা হয়? স্বরধ্বনি বলা হয়। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবা উচ্চারণের বাধা ছাড়া যে ধ্বনি উচ্চারণ হয় তাই কি ধ্বনি উচ্চারণ হয়? স্বরধ্বনি উচ্চারণ হয়। তাহলে দেখো এখানে কি আছে? এটা কি ব্যঞ্জন ধ্বনি নয়? ক খ তো উচ্চারণ করতে সময় কি আমার গলায় না হয় মুখমণ্ডলে কোনো কোনো জায়গায় বাধা পায়। আবার কিন্তু আকার না, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? আকার। যুক্ত ধ্বনি, এটা তো বাদ, সর্বপ্রথম এটা যুক্ত বাদ। এখন তুমি বলতে পারো এই দুইটার মধ্যে হবে। এখন দেখো স্বরধ্বনি কিন্তু উচ্চারণের সময় কোনো জায়গায় বাধা পায় না। আর এই যে স্বরধ্বনির একটা কি আছে? সংক্ষিপ্ত রূপ বা সংক্ষিপ্ত কি আছে? নাম আছে, তার নাম কি ভাইয়া? কার। এটা মনে রাখবা। ওকে, তার প্রশ্ন কিন্তু হতে পারে। সবাই দয়া করে লিখে দাও। সবাই 43 নম্বর লিখে দাও হলো স্বরধ্বনি, বি নম্বর। 43 বি হবে। 44 নম্বর চলে যাবো। দেখো ও কোন ধ্বনির অন্তর্গত? এটা কি ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, স্বরধ্বনি নাকি যুক্ত বর্ণ? দেখো যুক্ত, এটা কি ও কি যুক্ত? নো, যুক্ত হবে না। এটা কি স্বরধ্বনি? নো, স্বরধ্বনি হবে না। এটা এখন দেখো এটা কি হবে? অঘোষ ধ্বনি নাকি ঘোষ ধ্বনি? এখন অঘোষ ধ্বনি। অঘোষ কি আমরা যখন পড়েছিলাম অঘোষ, এক ও কি এক ও দুই হলো কি ভাইয়া? অঘোষ। এক আর দুই কি? অঘোষ। আর তিন আর চার কি ভাইয়া? তিন ও চার কি? ঘোষ। আমি কিন্তু পড়েছিলাম 3 আর 4 ঘোষ। এখন আর একটা পড়েছিলাম কি? অঘোষ। তাহলে ও 5 নম্বর আছে, তাই না? 3 নম্বর বেজোর আছে কিন্তু। তাহলে কি হবে ভাইয়া? 3 আর 4 যদি ঘোষ হয় তাহলে কি হবে? এটা কিন্তু কি নাসিক্য ধ্বনি হওয়ার কথা, কিন্তু দেখো বিজোর হলেই কি হয়ে যাবে? এটা কিন্তু মূল হয়ে যাবে অঘোষ ধ্বনি। মনে রাখবা। ওকে, তাহলে মনে রাখবা। সবাই একটু লিখে দাও এ নম্বর। সবাই সবাই একটু লিখে দাও 44 এ নম্বর। নাসিক্য হওয়ার কথা ছিল। কিয় খ কোন বর্গ? ওকে, এটা কি সরল, যুক্ত নাকি স্বর নাকি চিহ্ন? ওকে ভাইয়া, এটা কি সরল? নো। এটা কি সরল? নো। এটা কি যুক্তাক্ষর? হতে পারে। এটা কি স্বরধ্বনি? নো। এটা কি চিহ্ন? দেখো এখন অ্যান্সারটা দিয়ে দিবা, তোমরাই দিয়ে দিবে অ্যান্সারটা। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 45 নম্বর রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। ওকে ভাইয়া, 45। এটা কি দেখো এখন খুঁয়ো, এটা কিন্তু যুক্ত বর্ণ, দেখো যুক্ত অক্ষর। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবা খুঁয়ো খ, যেখানে কিন্তু খ যোগ ম। ওকে, হ যোগ ম হতে পারে অ্যান্সার। তাহলে তো কি হয়? মনে রাখবা যুক্ত অক্ষর। ওকে, সবাই একটু জানিয়ে দাও। তাহলে 45 কি ভাইয়া? যুক্ত অক্ষর হবে। 45 কি হবে? যুক্ত অক্ষর। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। 45 হলে যুক্ত অক্ষর। ওকে, দেখো 46 নম্বর প্রশ্ন চলে যাবো। 46 নম্বর বাংলা বর্ণমালা স্বরবর্ণ কয়টি? এটা কিন্তু তুমি জানো, আমি জানি, সবাই জানে। দেখো স্বরবর্ণ কয়টি ভাইয়া? 11টি। দেখো এই 11টি স্বরবর্ণ। এত সিম্পল প্রশ্ন হতে পারে কিন্তু 11টি স্বরবর্ণ, কিন্তু 11টি স্বরবর্ণকে কিন্তু আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। একটা দেখো কি স্বরবর্ণ, একটা হলো মৌলিক আর একটা কি ভাইয়া? যৌগিক। ওকে, একটা হলো মৌলিক আর একটা হলো যৌগিক। দেখো এই মৌলিক স্বরবর্ণ কয়টি ভাইয়া? মৌলিক স্বরবর্ণ কিন্তু 7টি। দয়া করে মুখস্থ করে নিবা। যৌগিক স্বরবর্ণ কয়টি? 2টি। যে যৌগিক স্বরবর্ণ কিন্তু ওই আর হলো ও আসতে পারে, কিন্তু ঐকারকে ভাঙলে কি কি পাওয়া যায়? সরেয়া প্লাস রস্বই। ঔকারকে ভাঙলে কি পাওয়া যায়? সরেয়া প্লাস রস্বউ। ওকে ভাই, এই প্রশ্ন কিন্তু আসতে পারে, দয়া করে মুখস্থ করে নিবা। সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও। 46 বি নম্বর। ওকে, 47 নম্বর দেখো, হ্যাঁ ওই কার মাত্রা কি? কার এটা কি মাত্রা নাকি যুক্তাক্ষর নাকি ব্যঞ্জন? দেখো ও কোন মাত্রা? সবাই সবাই একটু 47 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার দিয়ে দিবা। 47 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু জানিয়ে দেবো। ওকে ভাইয়া, তাহলে এটা কিন্তু কার, ও কার। ওকে ভাইয়া, তাহলে সবাই কিন্তু এটা সিম্পল একটা প্রশ্ন, প্রশ্ন কিন্তু হতে পারে। হ্যাঁ, সবাই একটু জানিয়ে দাও। সবাই দেখো, সবাই প্রশ্নটা একটু জানিয়ে দিবা। ওকে ভাইয়া, তাহলে সবাই সবাই একটু জানিয়ে দেবো ওই কি, এটা কিন্তু একটা কার। ওকে ভাইয়া, দেখো তারপরে দেখো 48 নম্বর প্রশ্ন চলে যাবে। দেখো উচ্চারণ ও লেখার ভিন্ন হলে তাকে কি বলে? ওকে, উচ্চারণ আর লেখা যদি ভিন্ন হয়, লেখা উচ্চারণ কি? আমি আমি উচ্চারণ করতেছি কি দেখো আমি উচ্চারণ করলাম কি পদ দয়ময় যুক্ত আকার। ওকে সরি, পদ্মা। উচ্চারণ কিন্তু হচ্ছে পদ্মা, কিন্তু আমি উচ্চারণ করছি হলো পদ্মা। এটা কি দেখো যুক্ত ধ্বনি নাকি কি যুক্তক্ষর নাকি সমাসিক নাকি অমিল? সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু জানিয়ে দিবা। যদি আমি কি উচ্চারণ করি এক জায়গায়,
উচ্চারণ ও লেখা ভিন্ন হলে, উচ্চারণ ও লেখা ভিন্ন হলে তাহলে কিন্তু এটা অমিল হবে। ওকে, এটা কিন্তু অমিল হবে ভাইয়া, উচ্চারণ ও লেখায় ভিন্ন যদি অমিল হবে তাহলে উচ্চারণ আমি করলাম হলে আমার নামে উচ্চারণ করলাম রানা বা মাসুদ রানা, আমি লেখার সময় লিখলাম হলো কি কাসুদ রানা। ওকে ভাইয়া, তোমার নাম হলো কি রঞ্জু, আমি পড়তেছিল সঞ্জু, তাহলে এই জায়গায় কিন্তু অমিল। ওকে ভাইয়া, অমিল হবে। রাইট আনসারটা হবে কি নম্বর? ডি নম্বর, 48 ডি নম্বর। ওকে, 49 দেখো কি হয়েছে, রাম শ্যাম কোন সমাস? ওকে ভাইয়া, রাম শ্যাম কোন সমাস? 49 সুন্দর একটা প্রশ্ন, রাম শ্যাম কোন সমাস? দেখো সুন্দর একটা প্রশ্ন, দেখো কোন সমাস এটা, রাম শ্যাম। ওকে ভাইয়া, দেখো আমি একটা সিম্পল একটা মনে রাখবা, পৃথিবীর যে কোনো শব্দ, পৃথিবীর যে কোনো শব্দ কি ও আর, আর এবং, ওকে ভাইয়া, ও আর কি এবং যদি দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা কি সমাস হয়? দ্বন্দ্ব সমাস হয়। এখন দেখো রাম ও কি শ্যাম কোন সমাস? তাহলে রাম ও শ্যাম কোন সমাস ভাইয়া? দ্বন্দ্ব সমাস। সবাই একটু লিখে দাও 49 কি ভাইয়া? 49 সবাই একটু লিখে দাও দ্বন্দ্ব সমাস। 49 সবাই একটু লিখে দাও সি নাম্বার, পৃথিবীর যে কোনো শব্দকে তুমি যদি কি দিয়ে ও এবং আর দিয়ে ভাগ করতে পারো সেটা দ্বন্দ্ব সমাস। সবাই একটু লিখে দাও দ্বন্দ্ব সমাস। তারপরে দেখো রাত দিন কোন সমাস? রাত দিন কোন সমাস? একটু দয়া করে মুখস্থ করে নিবা, এসব ও দিয়ে ভাগ করতে পারলে সেটা দ্বন্দ্ব সমাস হয়। ওকে ভাইয়া, তারপর দেখো রাত দিন কোন সমাস? 50 নম্বর দেখো রাত, এটা সুন্দর সিম্পল একটা প্রশ্ন মনে রাখবা। দেখো সিম্পলি তুমি যদি মনে রাখতে পারো রাত ও কি দিন সমান সমান কি রাত দিন, ও দিয়ে কিন্তু ভাগ করা যায়, তাহলে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। সবাই একটু লিখে দাও এ নম্বর। ওকে ভাইয়া 50 সবাই একটু লিখে দাও কি নম্বর? এ নম্বর। তাহলে সবাই এ তো সহজ প্রশ্ন যদি না পারো ভাইয়া 50 লিখে দাও সবাই এ নম্বর। তারপর দেখো 51 নম্বর প্রশ্ন দেখো, অন্নহীন কোন সমান? ওকে ভাইয়া, অন্নহীন, ওই যে অন্নহীনকে কি দাও? অন্ন দাও, এটা কিন্তু চিরতরে দিয়ে দেওয়া হচ্ছে। এখন বলা হয়েছে দেখো অন্নহীন কি সমাস? 51 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া, অন্নহীন কি সমাস? ওকে ভাইয়া, তাহলে মনে রাখবা যার, যদি ব্যাস বাক্য করার সময় যে কোনো শব্দের যদি লাস্টে যার কথাটা উল্লেখ থাকে, অন্নহীন তাহলে কি অন্ন নেই যার সমান সমান কি অন্নহীন, যদি যার কথাটা উল্লেখ থাকে তাহলে বহুব্রীহির সমাস। ওকে ভাইয়া, যদি যার কথাটা উল্লেখ থাকে তাহলে কি হবে? বহুব্রীহি সমাস। যদি ব্যাস বাক্য করার সময় যার কথাটা বহুব্রীহি সমাস, বহু ধান আছে যার। ওকে ভাইয়া, বহুব্রীহি। তাহলে অন্য নাই যার, তাহলে কি হবে? বহুব্রীহি। যার কথাটা উল্লেখ আছে তাহলে কি হবে? বহুব্রীহি। মনে রাখবা যার কথাটা যদি ব্যাস বাক্য করার সময়, যদি কোনো ব্যাস বাক্য করার সময় যদি যার কথাটা উল্লেখ থাকে তাহলে কি হবে? বহুব্রীহি সমাস হবে। সবাই একটু লিখে দাও এ নম্বর। ওকে ভাইয়া 51 সবাই একটু লিখে দাও এ নম্বর। তারপর দেখো, দেখো দুদ্ধ শর্করা, দুদ্ধ শর্করা কোন সমাস? ওকে ভাইয়া 52 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। 52 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাইয়া 52 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু দ্রুত জানিয়ে দিবা। 52 দুদ্ধ শর্করা, এটা কি কর্মধারা? দুদ্ধ দিয়ে দ্বারা শর্করা। ওকে ভাইয়া, এটা কি দ্বারা দিয়ে করতে যদি বিভক্তি লোপ পায় তাহলে কি হয়? কর্মধারা হয়, বিভক্তি। দেখো আচ্ছা, এগুলো তো যখন আমরা বড় ক্লাস নেই, বড় ক্লাস নেই, পেইড বেসিক ক্লাস নেই, তখন কিন্তু আমরা সব কিছু শিখেছি। বিভক্তি কয় প্রকার? প্রথমত বিভক্তি হলো দুই প্রকার, একটা হলো কিন্তু ভাই নাম বিভক্তি, আর একটা হলো কি বিভক্তি? ক্রিয়া বিভক্তি। ওকে, এই নাম বিভক্তি কিন্তু 7 প্রকার, যেটা কিন্তু জানো প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী আর হলো সপ্তমী। তাহলে সবাই একটু লিখে দাও কর্মধারা। বিভক্তি লোপে কি হয়? তৎপুরুষ হয়, তুলনা হলো কর্মধারা। দুদ্ধ শর্করা, দুদ্ধকে কিন্তু শর্করার সাথে ইয়ে করা হয়েছে। ওকে ভাই, তাহলে সবাই একটু লিখে দাও। শেষ ভিডিওটা, আচ্ছা লাইভটা শেষে ভিডিওটা কিভাবে দেখবা? লাইভটা শেষে যদি ভিডিওটা দেখতে চাও তাহলে এই ভিডিওতে ওপেন করলে তুমি প্রথম থেকে দেখতে পারবে। ওকে ভাই, তাহলে দেখো 52 নম্বর কি হবে সবাই একটু জানিয়ে দাও। ওকে ভাই, দ্রুত সবাই একটু জানিয়ে দাও 52 নম্বর কি হবে। তাহলে দেখো 52 নম্বর কি হবে ভাই? সি নম্বর, কর্মধারা সমাস। মনে রাখবা। তারপর দেখো মহাশয় কোন সমাস? 53 নম্বর। ওকে ভাই, মহাশয় কোন সমাস? ওই যে আমি কিন্তু একটা কথাই বলেছিলাম, যার মহা কি শয় আছে যার, কি যার থাকলে কি হয়? বহুব্রীহি সমাস। সবাই একটু মনে রাখবা, এটা সবাই একটু লিখে দাও 53 বি নম্বর। ওকে ভাই, 53 কি নম্বর? বি নম্বর। সবাই একটু লিখে দাও 53 বি নম্বর। সবাই সবাই একটু জানতে চাই 53 নম্বর বি নম্বর লিখে দাও 53 বি। দেখো চন্ন নীল কলম। ওকে, নীলে কিসের সাথে তুলনা করা হয়েছে? কলমের সাথে তুলনা করা হয়েছে। ওকে ভাই, নীলে কিসের সাথে তুলনা করা হয়েছে? কলমের সাথে তুলনা করা হয়েছে। এখন বিভক্তি লোপে তৎপুরুষ হয়, এখন তুলনা যদি মনে রাখবা, তুলনা যদি কর্মধারা সময় সময় একটা কথা মনে রাখবা, দেখো নীল কলম যার, তাই না? হয় না কিন্তু, নীল যে, ওকে ভাইয়া, নীল যে কলম, ওকে সমান সমান হচ্ছে কিন্তু নীল কলম। এখন দেখো
নীল কলম, তাহলে নীল কিসের সাথে তুলনা করা হয়েছে? কলমের সাথে তুলনা করা হয়েছে, নীল কলম। ওকে, তাহলে দেখো বিভক্তি শব্দ, কর্মধারা শব্দের অর্থ মনে রাখবা তুলনার বস্তু। ওকে, তাহলে যদি তুলনা করা হয় সেটা কোন সমাস হয়? কর্মধারা সমাস। নীলে কিসের সাথে তুলনা করা হয়েছে? কলমের সাথে তুলনা করা হয়েছে, সেই জন্য কি সমাস হবে? এটা কিন্তু কর্মধারা সমাস হবে। ওকে ভাইয়া, নীল কলম, নীল যে কলম, ওকে ভাইয়া, নীল কলম সমান সমান কি ভাইয়া? কর্মধারা হবে। ওকে, তুলনা বোঝালে কি সমাস হবে? কর্মধারা। 54 সবাই একটু লিখে দাও, 54 সবাই একটু লিখে দাও হলো কর্মধারা। ওকে, তারপরে দেখো হাত, হাতেম তাই। হাতেম তাই কোন সমাস? এটা কিন্তু সুন্দর একটা প্রশ্ন আসতে পারে, 55 নম্বর প্রশ্নের অ্যান্সার। হাতেম তাই কোন সমাস? দেখো হাতেম তাই বহু, হাতেম তাই আছে যার। ওকে ভাই, হাতেম তাই 55। ওকে, 55 নম্বর কি হবে তাহলে? বহুবিহী সমাস। ওকে, সবাই একটু এটা কিন্তু জানবা। 55 নম্বর সবাই একটু লিখে দাও, বহুবিহী। সবাই একটু সি নম্বর লিখে দাও। 56 নম্বর প্রশ্ন চলে যাবে। দেখো 56 নম্বর প্রশ্ন দেখো, গরিব দুঃখী। গরিব দুঃখী এটা কিন্তু তোমরা জানো। ওকে ভাই, গরিব দুঃখী এটা কিন্তু সবাই পারার কথা। 56 নম্বর প্রশ্নের অ্যান্সার। 56 নম্বর দেখো, গরিব ও কি ভাইয়া? দেখো প্রশ্ন কিন্তু তুমি ভাগ করতে পারতেছো ও দিয়ে, গরিব আর দুঃখী। দেখো তুমি এরকম ভাবে প্রশ্ন করতে পারো, গরিব ও আর কি? দুঃখী, বা গরিব ও দুঃখী। গরিব এবং দুঃখী হয় না কিন্তু, গরিব ও দুঃখী। তাহলে দেখো গরিব দুঃখী কোন সমাস ভাইয়া? দ্বন্দ্ব সমাস। সবাই একটু 56 ডি নম্বর। ওকে, 56 নম্বর এ নম্বর সবাই একটু অ্যান্সারটা করে দাও। ওকে, 56 নম্বর কি হবে? এ নম্বর একটু অ্যান্সারটা করে দাও। 57 নম্বর প্রশ্ন উত্তর দেখো, চক্রবর্তী কোন সমাস? চক্রবর্তী কোন সমাস? 57 নম্বর দেখো, চক্রবর্তী কোন সমাস? দেখো চক্রবর্তী আছে যার। 57 নম্বর। ওকে ভাইয়া, 57 নম্বর বহুবিহী, তাহলে কি? বহুবিহী সমাস। ওকে, মনে রাখবা ওই যে যার কথাটা উল্লেখ আছে সেজন্য কিন্তু বহুবিহী সমাস। দেখো পঞ্চবটি। এখন পঞ্চবটি এটা কিন্তু মনে রাখবা, পঞ্চবটি মানে 5 বিংশের শতহার। ওকে ভাইয়া, পঞ্চবটি, তাহলে মনে রাখবা পঞ্চবটি কোন সমাস? 58 নম্বর দেখো, 58 নম্বর বলা হয়েছে পঞ্চবটি কোন সমাস। দেখো এটা কি দ্বিগু সমাস? না, পঞ্চবটি কোন সমাস? সবাই একটু দেখো 58 নম্বর একটু মনে রাখবা। যদি কোনো সমাসের মধ্যে সংখ্যা, সরি, কোন কিসের মধ্যে সংখ্যা বাকি লাস্টের সমহার, যদি সমহার কথাটা উল্লেখ থাকে সেটা কি হয়? দ্বিগু হয়। তাহলে কি? সংখ্যা দিয়ে কোনো কিছু শুরু হলেই সেটা দ্বিগু হয়। তাহলে দেখো পঞ্চবটি মানে 5, 5 কিন্তু চলে এসেছে, তাহলে সেটা কি হবে ভাইয়া? দ্বিগু। সবাই একটু লিখে দাও 58 নম্বর এ নম্বর। ওকে, 58 নম্বর সবাই একটু লিখে দাও এ নম্বর। 59 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো তিকাল, তিন কাল। ওকে, তি সমান সমান কিন্তু তুমি জানো 3, তাহলে সংখ্যা আসলো। সংখ্যা হলে কি হয়? দ্বিগু হয়। যদি কোনো সংখ্যার বাংলা উচ্চারণের মধ্যে সংখ্যা আসে, যদি তোমাকে সমাস নির্ণয় করতে হয়, বলে যদি কি থাকে? 3 থাকে, যদি সংখ্যা আসে লাস্টে, যদি ব্যাস বাক্য করার সময় তিকাল, 3 কালের সমাহার। ওকে ভাইয়া, লাস্টে কি আসে? সমহার। যদি সমহার কথাটা উল্লেখ আসে তাহলে কি হবে? সেটা হবে ভাইয়া দ্বিগু সমাস। সবাই একটু লিখে দাও 59 নম্বর এ। 59 নম্বর সবাই একটু লিখে দাও কি ভাইয়া? এ নম্বর অ্যান্সার। ওকে, 60 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো 60 নম্বর প্রশ্ন দেখো কি? গৌরবনাথ, গৌরনাথ কোন সমাস? ওই ভাইয়া, গৌরনাথ, সুন্দর একটা প্রশ্ন কিন্তু। গৌরনাথ কর্মধারা, বিভক্তি লোপে তৎপুরুষ হয়, তুলনা হলে কর্ম। গৌরধারা, গৌরনাথ, গৌরকে নাথের সাথে তুলনা করা হয়েছে, কর্মধারা সমাস। ওকে ভাই, মনে রাখবা গৌরনাথ। ওকে ভাই, গৌর কিসের সাথে তুলনা করা হয়েছে? নাথের সাথে তুলনা করা হয়েছে। নাথ শব্দের অর্থ কিন্তু গান, নাটক। ওকে ভাই, নাথ শব্দের অর্থ কিন্তু কি? ওই যে গজল, তুমি বলতে পারো নাথ, গান। হ্যাঁ, নাথ কিন্তু গজল। ওকে ভাই, মনে রাখবা। তাহলে কি গৌরনাথ কি? কর্মধারা সমাস। 60 এ হবে। আগে দেখো রামকে, এখানে কোন বিভক্তি? রামকে। ওকে ভাই, আমরা কিন্তু জানি কে আর কি রে। ওকে ভাই, কেও একটা বিভক্তি, রেও একটা বিভক্তি। রামকে, এখানে দেখো কে বোঝানো হয়েছে, এটা কে? এটা কি দ্বিতীয় বিভক্তি নাকি ষষ্ঠী বিভক্তি নাকি সপ্তমী বিভক্তি? আমরা যখন পড়লাম তখন কিন্তু আমরা জানি বিভক্তি 7 প্রকার। কয় প্রকার? বিভক্তি 7 প্রকার। যদি উল্লেখ থাকে বিভক্তি প্রধানত কয় প্রকার, তাহলে দেবো কয় প্রকার? 2 প্রকার। ওকে ভাই, রামকে, তাহলে প্রশ্ন সুন্দর একটা প্রশ্ন। রামকে, তাহলে দ্বিতীয় বিভক্তি। কে হলো কি? কে রে দ্বিতীয় বিভক্তি। কে রে কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। সবাই একটু লিখে দাও রামকে, তাহলে কি 61 নম্বর কি হবে? দ্বিতীয় বিভক্তি। দেখো ঢাকায়, ঢাকায় কোন কারক? ওকে ভাইয়া, কোনো জায়গার নাম যদি উল্লেখ থাকে, ওকে ভাইয়া, কোনো জায়গার নাম যদি উল্লেখ থাকে ঢাকায়, দেখো ঢাকায় কোন কারক? 62 নম্বর প্রশ্নের অ্যান্সার। দেখো যদি থাকে অধিকরণ কারক। ঢাকায় যদি কোনো জায়গায় স্থান কাল থাকে, ওকে ভাইয়া, স্থান বা সময়, মনে রাখবাস। ওকে, যদি স্থান আর কি থাকে? সময় উল্লেখ থাকে, তাহলে কি হয়? অধিকরণ কারক। তাহলে ঢাকায় কি? ঢাকায় আসলাম বলতে পারো। ওকে ভাইয়া, তাহলে কি কারক? অধিকরণ কারক, মনে রাখবা। 62 নম্বর কি হবে তাহলে? অধিকরণ কারক হবে। ওকে, 63 নম্বর প্রশ্ন চলে যাবে। আমার বই, আমার, আমার বই, এখানে দেখো কি? কোন কারক? আমার বই কোন কারক? কর্মকারক। কোন কারক? এটা সবাই এটা অ্যান্সারটা দিয়ে দাও। আমার বই, দেখো এখানে বলা হয়েছে কি? কর্ম। এখানে কার, কার বই? বই কি? আমার বই। এখানে কিন্তু প্রশ্ন হলো আমার, কার, কে বা কারা, আমরা কিন্তু বলতে পারি আমার, কি বা কাকে। তাহলে দেখো আমার কর্ম,
কর্ম কি দিয়ে, পৃথিবীর যে কোনো কর্ম কর্তৃক, যদি পৃথিবীর যে কোনো সমাস কারককে, যদি শব্দকে, যদি কি, কে বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় তাহলে কি কর্তৃকারক, কি বা কারা যদি প্রশ্ন করা যায় কর্মকারক হয়। ওকে ভাইয়া, মনে রাখবা তাহলে কি হবে, এটা কিন্তু কর্মকারক হবে। ওকে, রাইট অ্যান্সার কি হবে, কর্মকারক হবে। 64 নম্বর দেখো, চলে যাবো, বাবাকে দেখলাম, বাবাকে, এখানে দেখো সুন্দর একটা প্রশ্ন, এটা কিন্তু বলা হয়েছে কে কোন বিভক্তি। দেখো কে যদি বলে, তোমরা যদি এখন বিভক্তি না পারো ভাই, তাহলে কিন্তু ব্যর্থতা এটা তোমাদের। কারণ কি, আমরা যারা 6 থেকে পড়াই বিভিন্ন জায়গায়, 6 থেকে যারা পড়ে তারা কিন্তু বিভক্তি পারে। তাহলে এই যে কে কোন বিভক্তি ভাইয়া, দ্বিতীয় বিভক্তি। ওকে, আবার কে কিন্তু চতুর্থ বিভক্তি, কে কিন্তু কি আবার চতুর্থ বিভক্তি, এখানে কে রে। ওকে ভাইয়া, কে রে, আবার কিন্তু কে রে জন্য নিমিত্ত, মনে রাখবা, জন্য আর হলো কি নিমিত্ত। ওকে, জন্য আর নিমিত্ত, এটা কিন্তু এই চারটা হলো চতুর্থ বিভক্তি। ওকে, মনে রাখবে, তাহলে এই প্রশ্নটা কিন্তু হতে পারে। তাহলে 64 কি হবে ভাই, দ্বিতীয় বিভক্তি। তারপর দেখো, তোমার দ্বারা কোন কারক, এখন তোমার দ্বারা কি হবে না, এই কাজটি হবে না, কার দ্বারা এই কাজটা হবে না। তাহলে দেখো 65 নম্বর কি হয় ভাই, দেখো সুন্দরভাবে একটু অ্যান্সারটা দিয়ে দাও। 65 নম্বর কি, দেখো কোন দ্বারা, যদি কোনো কিছু দ্বারা মাধ্যম হয়, যদি কোনো কিছু মাধ্যম হয় বা যন্ত্র, ওকে ভাইয়া, বা সহায়ক উপায়, সহায়ক বা উপায় যদি হয় উপায়, তাহলে দেখো এই যদি কি হয়, তাহলে করণ কারক হয়। দেখুন, কলম দ্বারা আমি লিখি, ফোন দ্বারা তুমি ক্লাস করো, চোখ দ্বারা তুমি দেখো। ওকে ভাইয়া, প্রশ্ন কিন্তু হতে পারে, যদি কোনো কিছু মাধ্যম বোঝায় তাহলে কি হবে, করণ কারক হবে, তোমার দ্বারা এই ভালো কাজটা করা সম্ভব নয়। ওকে ভাই, এই প্রশ্ন মনে রাখবা। তাহলে কি হবে, 65 কি হবে, তাহলে কিন্তু এটা কি হবে, করণ কারক। দেখো 66 নম্বর, গাছে পাতা আছে। ওকে ভাই, গাছে পাতা আছে, থাকতেই পারে, এটা স্বাভাবিক। কোন বিভক্তি, গাছ এ। ওকে ভাইয়া, বলা হয়েছে কিন্তু গাছে পাতা আছে, এখানে এ কিন্তু বিভক্তি উজ্জ্বল থাকতে পারে। ওকে ভাই, বিভক্তি কি এ উজ্জ্বল থাকতে পারে, মনে রাখবা। এ উনতুস্তোয়া তে এতে, এটা হলো সপ্তম বিভক্তি, এ উনতুস্তোয়া তে। ওকে ভাই, এ উনতুস্তোয়া তে, আর একটা কি এতে, এটা কিন্তু কি সপ্তম বিভক্তি। আবার দেখো, এটা কিন্তু প্রথমা বিভক্তিও, যদি প্রথম বিভক্তি স্বরে অ উনতুস্তোয়া তে এতে। ওকে ভাই, শুধু খালি একটা যোগ, এই প্রশ্ন মনে রাখবা। তাহলে কি এটা কোন বিভক্তি হবে ভাই, সপ্তম বিভক্তি। ওকে, তাহলে মনে রাখবা 66 কি হবে, ক। সবাই একটু লিখে দাও 66 ক, সবাই একটু লিখে দাও 66 কি। 7 নম্বরে, যে স্কুলে যায়, সেই স্কুলে যায়, স্কুল কোন কারক। এখন দেখো, সেই স্কুলে যায়, কিসে যায়, স্কুলে যায়, এটা কিন্তু তোমরা জানো, অধিকরণ কারক নাকি কর্মকারক নাকি করণ কারক। সেই স্কুলে যাচ্ছে, একটা জায়গা কিন্তু দখল করতেছে। ওকে ভাইয়া, তাহলে কি কোন কারক, অধিকরণ কারক। 67 লেখো কি ভাইয়া, এটা কিন্তু অধিকরণ কারক। 67 কি হবে, সবাই একটু লিখে দাও 67 এ। দেখো 68 নম্বর চলে যাবো, আমি তাকে বললাম, এখানে তাকে কোন বিভক্তি, তাক এ, তাকে সরি কে। ওকে, কোন বিভক্তি, এটা কিন্তু তুমি জানো কোন বিভক্তি ভাইয়া, দ্বিতীয় বিভক্তি। ওকে, কে কোন বিভক্তি, দ্বিতীয় বিভক্তি। কে কি জন্য বারবার আসতেছে, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। ওকে ভাইয়া, প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখো 68 69 নম্বর, দেখো লাঠি দিয়ে মারলো। এখন লাঠি দিয়ে কোন কারক, আমি করলাম, বললাম কি তোমাদের, বলছি কি ভাইয়া, যদি কোনো কিছু মাধ্যম হয়, যদি কোনো কিছু মাধ্যম হয়, যদি কোনো কিছু মাধ্যম হয়, সেটা কোন কারক হয়, করণ কারক হয়। ওকে, লাঠির দ্বারা কিন্তু তোমাকে মারছে, বা কি তুমি কলম দ্বারা আমাকে আঘাত করলে। ওকে, তাহলে কোন কারক হবে ভাইয়া, তাহলে কিন্তু কোন কারক হবে, তাহলে 69 নম্বর কি হবে, করণ কারক হবে। ওকে, 59 নম্বর কি হবে, করণ কারক হবে। তাহলে মনে রাখবা। 70 নম্বর দেখো কি হবে, ছেলে বই, ছেলের বউ, বই, এখানে কিন্তু বলা হয়েছে ছেলের বই, কোন কারক। দেখো 70 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা জানিয়ে দিবা। ওকে ভাইয়া, 70 নম্বর রাইট অ্যান্সারটা একটু জানিয়ে দিবা। 70, দেখো ছেলের বই কোন কারক, এখানে দেখো বলা হয়েছে কি সম্বন্ধ। এখন ছেলের বই কোন কারক। ওকে ভাইয়া, 70 নম্বর প্রশ্ন একটু অ্যান্সারটা জানিয়ে দিবা। 70, সবাই দেখো, এটা কি অধিকরণ কারক নাকি কর্মকারক নাকি তৃতীয়া। এখন কিছু, এটা কি ছেলের বই কোন কারক, ছেলের, কার, ছেলের, তাহলে কি কর্মকারক। ওকে, মনে রাখবা। দেখো তার গ্রামে যায়, তারা গ্রামে যায়, গ্রামে কোন বিভক্তি, এ, গ্রাম এ, মনে রাখবা। দেখো অনেক সময় কিন্তু কি থাকতে পারে, বিভক্তি কি থাকতে পারে, লুকিয়ে থাকতে পারে। ওকে ভাইয়া, তাহলে দেখো এ কোন বিভক্তি, এ কিন্তু সর্বদা কি বিভক্তি, সপ্তম বিভক্তি। তোমার একটু মনে মনে মুখস্থ করে নিতে হবে। ওকে ভাইয়া, তাহলে 71 কি হবে, তারা গ্রামে যায় কোন বিভক্তি, সবাই একটু লিখে দেওয়া হলো কি ভাইয়া, এটা কিন্তু সপ্তমী বিভক্তি। সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও, এ কোন বিভক্তি, সপ্তম বিভক্তি। দেখো 71 নম্বর প্রশ্ন, আমাকে ডাকবে কোন বিভক্তি, আমাকে, এটা কিন্তু আমি দেখো আমাকে ডাকবে, এখন বলা হয়েছে কোন বিভক্তি, আমাকে ডাকবে। যদি এইখানে ধরে কে, তাহলে দ্বিতীয় বিভক্তি, যদি বে, যদি এ ধরে, তাহলে কিন্তু সপ্তম বিভক্তি হতে পারে। তোমাকে কিন্তু ইনডিরেক্ট দাগ দেওয়া থাকবে। ওকে ভাই, তাহলে মনে রাখবে এটা কি আমি কোন বিভক্তি দেবো, আমাকে এ
কে রে কি সপ্তম বিভক্তি নয়, দ্বিতীয় বিভক্তি। ওকে ভাইয়া, তাহলে প্রশ্ন মনে রাখবা যেমন ভাবে হয়, দয়া করে কি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ওকে ভাইয়া, তাহলে 72 নম্বর কি হবে? সপ্তম বিভক্তি হবে। 73 নম্বর প্রশ্ন দেখো, অতি কোন উপসর্গ? ওকে ভাইয়া, অতির কোন উপসর্গ? এখন দেখো, উপসর্গ কিন্তু আমরা জানি 3 প্রকার। উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। একটা হলো বাংলা, একটা হলো সংস্কৃত, আর একটা কি ভাইয়া? বিদেশি। ওকে, একটা সংস্কৃত, একটা হলো কি? বিদেশি। এখন অতি কিন্তু কি একটা? অতি কিন্তু একটা উপসর্গ। এটা একটা উপসর্গ। হ্যাঁ, অতিশয় একটা উপসর্গ, একটা উপসর্গ, কিন্তু এখানে অতি কিন্তু একটা কি ভাইয়া? উপসর্গ। দেখো তাহলে 63 কি হবে? অতি কিন্তু একটা উপসর্গ হবে। ওকে ভাইয়া, 74 নম্বর প্রশ্ন চলে যাবে, সুশিক্ষিত কোন উপসর্গ দিয়ে গঠিত? এখন সুশিক্ষিত লোক মাত্রই কি শিক্ষিত? এখন বলতে পারতো এখানে সুই কিন্তু কি ভাইয়া? একটা উপসর্গ। এখন ওই যে আশুবিনি, আমি বলতে পারি কি আ সু বি আর হলো কি নি, এই 4টা উপসর্গ কিন্তু কি ভাইয়া? বাংলা এবং কি সংস্কৃত। ওকে, বাংলা এবং কি সংস্কৃত দুইটার মধ্যেই কিন্তু এই উপসর্গটা আছে। তাহলে আশুবিনি কি ভাইয়া? সুই একটা কি উপসর্গ। ওকে, তা দয়া করে মুখস্থ করে নিবা। ওকে ভাইয়া, সুশিক্ষিত কোনটি উপসর্গ দিয়ে গঠিত? তাহলে সুই কিন্তু একটা কি ভাইয়া? উপসর্গ। ওকে, তারপরে দেখো, তাহলে অশিক্ষিত, অই কিন্তু কি ভাইয়া? একটা উপসর্গ। ওকে, অয় কিন্তু কি একটা উপসর্গ, নিঃসর্গ না, বিপর্য না, সু একটা উপসর্গ নয়, এখানে অয় কিন্তু কি একটা উপসর্গ। ওকে, এই প্রশ্ন কিন্তু এরকম ভাবে প্রশ্ন কিন্তু হতে পারে। ওকে, তারপরে 75 76 নম্বর দেখো, অপরাধ অপ কিন্তু একটা উপসর্গ, ও কিন্তু উপসর্গ, আবার কিন্তু অপ একটা উপসর্গ। ওকে ভাইয়া, এখানে রাইট অ্যান্সার কিন্তু হবে অপ। তোমরা কিন্তু অ দিয়ে চলে আসবা। ওকে ভাইয়া, অ কিন্তু হবে না, এখানে অপরাধ, অপ এখানে কিন্তু দুইটার প্রাধান্যই দেওয়া হয়েছে। ওকে ভাইয়া, 2 অক্ষরকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে অপসমনী, ওই যে বলা যায় কিন্তু পর অপসমনী দুর্বি সু উদ অধিপতি পতি অতি উপহা। ওকে ভাইয়া, এই কটা উপসর্গ, বা পর অপসমনী দুর্বি সু উদ অধিপতি পতি অতি উপহা। ওকে ভাইয়া, তাহলে অই কিন্তু একটা উপসর্গ। ওকে, 76 নম্বরে চলে গেলাম। তারপর দেখো 77 নম্বর, অধিকার কোন সম্ভার? এখন কিন্তু অভিও একটা উপসর্গ, পরিও একটা উপসর্গ, সু একটা উপসর্গ। এখন কিন্তু এই যে দেখো, এই জায়গায় কিন্তু অভি কিন্তু একটা উপসর্গ। ওকে ভাইয়া, অভি কিন্তু একটা কি উপসর্গ, সেটা সংস্কৃত উপসর্গ। ওকে, তাহলে মনে রাখবে। 78 নম্বর প্রশ্ন দেখো, নিরাশা। এখন নিরাশা, নি কিন্তু উপসর্গ, আও কিন্তু উপসর্গ, এখানে কিন্তু নি একটা কি ভাইয়া? উপসর্গ। প্রশ্ন কিন্তু বিউপিতে এমন ভাবে প্রশ্ন অনেক হয়। ওকে, তাহলে এই প্রশ্নগুলো দয়া করে মুখস্থ করে রাখবা। তারপর দেখো 79 নম্বর প্রশ্ন, অধর্ম, ওই কিন্তু এটা উপসর্গ। ওকে ভাইয়া, তারপর দেখো 80 নম্বর প্রশ্ন, উপসর্গ কোন উপসর্গ? ওকে, উপকার কোন উপসর্গ? এখানে উপই কিন্তু একটা কি উপসর্গ। ওকে ভাইয়া, এটা কিন্তু বাংলা। দেখো, পরা অপসমনী দুর্বি সু উদ অধিপতি পতি অতি উপা, এই যে উপ কিন্তু পেলাম, এটা হলো সংস্কৃত উপসর্গ। ওকে ভাইয়া, আর বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ 20টি, ফার্সি উপসর্গ 10টি, আরবি উপসর্গ কয়টি? 5টি, আম খাস লা বাজে গড়, আর হলো ইংলিশ উপসর্গ 4টি, হিন্দি উপসর্গ 1টি। ওকে ভাইয়া, এই যে উপসর্গ, এই কটাই উপসর্গ। ওকে, দেখো বাংলা উপসর্গ কি? অঘা অজনা আর আব আন ইতি উন কতকু নিপাতি বিভর রামসু সাহা, এটা হলো বাংলা উপসর্গ 21টি। আর দেখো সংস্কৃত উপসর্গ 20টি, পর অপসমনী দুর্বি সু উদ অধিপতি পতি অতি উপা, এটা হলো সংস্কৃত উপসর্গ 20টি। আর হলো ফার্সি উপসর্গ, দেখো বর ফি বদ নিম দরকার কমবে না, মনে রাখবা, এটা হলো ফার্সি উপসর্গ। আরবি উপসর্গ 5টি, আম খাস লা বাজে গড়। আর দেখো এই 5টি আরবি উপসর্গ, 4টি উপসর্গ ইংলিশ উপসর্গ 4টি, ফুল হাভ হেড শাপ। ওকে ভাইয়া, আর হিন্দি উপসর্গ 1টি, সেটা হলো হর বা হরেক, হর বা কি হরেক। ওকে ভাইয়া, এই তো আজকে আমাদের ক্লাস ছিল। দয়া করে, ওকে ভাইয়া, দয়া করে তোমরা কি করবা? সবাই মুখস্থ করে নিবা, এখান থেকে ইনশাআল্লাহ কমন পড়বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শীতের দিন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।